ফুল দিয়ে সাজানো একটা ঘরে বসে আছে তৃষা। আকাশের সাথে আজ তার বিয়ে হয়েছে, কিন্তু সেটা নামমাত্র। নিজের বাবা মা আর ছোট্ট ভাইটার কথা মনে পড়তেই তার বুকে এক চিনচিনে ব্যথা অনুভব করলো। আর কিছুক্ষণ পর দরজার আওয়াজে বুঝতে পারলো যে আকাশ এসেছে। তৃষা বেড থেকে নেমে আকাশকে সালাম দিতে গেলে আকাশ বলে উঠল, এসবের কোনো প্রয়োজন নেই, তুমি ফ্রেশ হয়ে নাও। তৃষা কোনো কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নীল রঙের সুতি শাড়ি পরে বেরিয়ে এসে দেখলো আকাশ সোফায় শুয়ে আছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তৃষা খাটে শুয়ে পড়ল আর ডুব দিল অতীতে। বেশ অবস্থাপূর্ণ পরিবারে জন্ম হয়েছিল তৃষার। বাবা মা এবং ছোট্ট ভাইকে নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের দিনগুলি। তৃষার বাবা ঢাকা শহরের নামকরা বিজনেসম্যান ছিল, কিন্তু হঠাৎই সবকিছু এক মুহূর্তেই যেন পাল্টে গেল। তৃষার বাবা একটার পর একটা বিজনেস ডিল লস হতে থাকে, আর এদিকে অনেক টাকাও ইনভেস্ট করে দিয়েছিলেন বিজনেসের জন্য। একে একে তাদের বাড়ি গাড়ি সব নিলামে উঠল। তৃষার বাবার কোম্পানিটাও বন্ধ হয়ে যায়। এসব কিছু নিজের চোখের সামনে হওয়ায় তৃষার বাবা খুবই ভেঙে পড়েন। দুঃসময় বন্ধু বান্ধবরাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এমনকি পরিবারের লোকেরাও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। সবশেষে একটা টিনের চালের ঘরে তারা আশ্রয় নেয়। অবশ্যই এই ঘরটা ছিল তাদের ড্রাইভারের। বিপদের সময় সবাই মুখ ফিরে নিলেও ড্রাইভার চাচা তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়নি। পরিবার বলতে তার কেউ ছিল না, তিনি একা থাকতেন সেই ঘরে। প্রথম দিকে তাদের খুবই কষ্ট হতো সেখানে থাকতে, তারপর দিনে দিনে তারা অভ্যস্ত হয়ে উঠল এমন পরিবেশের সাথে। তৃষার বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করত, আর রহিম চাচা অন্যের গাড়ি চালিয়ে যা ইনকাম করতো তাই দিয়ে তাদের সংসার এবং তৃষা আর তার ভাইয়ের পড়াশোনা চলে যেত কোনোভাবে। কিন্তু 2 বছর পর হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে রহিম চাচা মারা যায়। তার আকস্মিক মৃত্যুতে তৃষার বাবা প্রচুর ভেঙে পড়েন। কিছুদিনের মধ্যে তিনি হার্ট অ্যাটাক করেন এবং বিছানা শয্যা নেন। এদিকে তখন সংসারের অবস্থাও শোচনীয়। শেষমেশ তৃষাকেই হাল ধরতে হয় পরিবারের। সে তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তার বাবার ঘোর আপত্তি সত্ত্বেও সে বিভিন্ন চাকরির ইন্টারভিউ দেওয়া শুরু করলো। অবশেষে তৃষা চাকরি পেয়ে গেল খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একজন সামান্য ক্লার্ক হিসেবে। বেশ স্বাভাবিকভাবেই কাজ করছিল তৃষা। মাস গেলে যা স্যালারি পেত তাতেই তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল, এবং এতে তার বাবা মায়ের কষ্টটা কিছুটা পরিমাণ হলেও কমেছিল। কিন্তু সুখের সময় বেশি দিন থাকে না মানুষের জীবনে। তৃষার ক্ষেত্রেও ঠিক তাই হলো। হঠাৎ একদিন তার ফোন আসে অফিসে থাকাকালীন বাড়ি থেকে। তার বাবা নাকি ভীষণ অসুস্থ এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে তৃষা সব কাজ ফেলে হসপিটালে গেল। সেখানে কয়েকটা টেস্ট করার পর ডক্টর তৃষাকে তার কেবিনে ডাকলো এবং বলল যে তার বাবার ওপেন হার্ট বাইপাস সার্জারি করতে হবে, এবং সেটা 1 সপ্তাহের মধ্যেই, নইলে নেক্সট টাইম হার্ট অ্যাটাক হলে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। আর সব মিলিয়ে খরচ পড়বে প্রায় 5 লক্ষ টাকা। কথাটা শুনে তৃষা পুরো ভেঙে পড়ল। একদিকে বাবাকে বাঁচানোর চিন্তায় এবং আরেকদিকে টাকা জোগাড় করার চিন্তায় তৃষা প্রায় পাগল হয়ে গিয়েছিল। পরিচিত সবার কাছে তৃষা সাহায্য চেয়েছিল, কিন্তু এই বিপদের দিনে সবাই তার দিক থেকে মুখ তুলে নিয়েছিল। যাদের একসময় তার বাবা নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল তারাও তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছিল। তৃষা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে তার বাবার অবস্থার অবনতি ধীরে ধীরে শুরু হতে থাকে। হঠাৎ তার মনে পড়ল আকাশের কথা। সে চট করে অফিসে গেল এবং আকাশের কেবিনে ঢুকে তার পা দুটো ধরে আকুতি মিনতি করতে লাগলো এবং কিছু টাকা ধার হিসেবে চাইলো। কিন্তু আকাশ তাকে সাহায্য করার পরিবর্তে কন্ট্যাক্ট ম্যারেজ করার অফার দেয়। নিজের বাবাকে বাঁচানোর জন্য শেষমেশ তাকে আকাশকে বিয়ে করতে হয়। এসব কিছু ভাবতে ভাবতে তৃষার চোখ আবার ভরে গেল। সূর্যের আলো চোখে পড়তেই তৃষার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা। আড়মোড়া দিয়ে উঠে পাশের সোফার দিকে তাকাতেই আকাশকে দেখতে পেল। এখনো সে ঘুমাচ্ছে। আর কিছু না ভেবে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখলো আকাশ এখনো ঘুমাচ্ছে। তাই তাকে আর না ডেকে নিচে চলে গেল। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমালে লোকেরা 5 কথা শোনাবে, আর তাছাড়াও সেই বাড়ির নতুন বউ। নিচে নেমে দেখলো তার শাশুড়ি মা রান্নাঘরে সকালে নাস্তা বানাচ্ছে। বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে হয়েছে তাই কোনো রিলেটিভসরা আসেনি। তার শাশুড়ি মা অবশ্যই বলেছিল একটা রিসেপশন পার্টি দিবে, কিন্তু আকাশ সরাসরি না করে দিয়েছে। তার মতে এইসব জিনিসের পেছনে অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। 2 দিন পর এমনিতেই সবাই জেনে যাবে যে সে বিবাহিত। বাড়িতে সদস্য বলতে আকাশ আর তার মা। 3 বছর হয়েছে তার বাবা মারা গিয়েছে। তারপর থেকে আকাশ নিজে তার বাবার ব্যবসা সামলিয়েছে। তৃষাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশের মা বলে উঠলেন, আরে তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তৃষা এতক্ষণ
বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে ঢুকতে সাহস পাচ্ছিল না। কিন্তু তার শাশুড়ি মায়ের কথায় তার ভয় মুহূর্তেই কমে গেল। তৃষা তো প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল গতকাল আকাশ যখন প্রথম তাকে নিয়ে বাড়িতে আসে। তখন তো সে ভেবেই নিয়েছিল যে তার হয়তো এ বাড়িতে কোনো জায়গা হবে না। কিন্তু তার ভাবনাকে দূরে ফেলে আকাশের মা নিজের হাতে তাকে বরণ করে বাড়িতে তোলে। রান্নাঘরে ঢুকে শাশুড়ি মার পাশে দাঁড়াতেই তিনি বলে উঠলেন, কি রে, রাতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি। সে কি রে, কে তোর আন্টি? ও বুঝেছি, আমাকে মনে হয় এখনো আপন করে নিতে পারিসনি, তাই না রে? নাকি আমার উপর রাগ করেছিস তোকে আমি তুই বলে সম্বোধন করেছি বলে? না না মা, আপনি আমাকে তুই করেই ডাকুন। আমার খুব ভালো লাগে আপনার মুখে তুই ডাক শুনে। তাই বুঝি? তাহলে আমাকে আপনি বলছিস কেন? তুমি করে ডাক, নইলে তোর সাথে কোনো কথা নেই। তৃষা মুচকি এসে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তুমি করেই ডাকবো। এবার তুমি সরো তো। বাড়ির বউ থাকতে তুমি কেন রান্না করছো? সে কি রে, সবে কালেলি আর আজই রান্না করবি? আগে দুদিন রেস্ট নে, তারপর থেকে না হয় রান্না সব করবি। এখন আপাতত এই কফিটা আকাশকে দিয়ে আয়। ঘুম থেকে উঠে যদি কফি না পাই তাহলে সারা বাড়ি মাথায় করবে। তৃষা কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। তাই শাশুড়ি মায়ের কথা মতন কফিটা নিয়ে উপরে চলে গেল। রুমে ঢুকে দেখলো আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তৃষা আকাশের কাছে গিয়ে কফি মগটা দিয়ে বেরিয়ে আসতে নিলেই আকাশ তাকে ডাকলো। তোমার বাবার সাথে দেখা করতে যাবে? আকাশের কথা শুনে মুহূর্তেই তৃষার চোখগুলো অশ্রুসিক্ত হয়ে গেল। আকাশের সাথে এইভাবে বিয়ে করে নেওয়াটা তার বাবা মা মেনে নিতে পারেনি। বিয়ে হয়ে যাবার পর তখন সে হসপিটালে যায় আকাশকে নিয়ে। তখন তার বাবার অপারেশন হয়ে গিয়েছিল এবং তাকে বেডে দেওয়া হয়েছিল। যখন তিনি জানতে পারে যে তৃষা আকাশকে বিয়ে করেছে, তখন তিনি প্রচন্ড রেগে যান এবং তাদের চলে যেতে বলেন। তৃষা তার বাবা মাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু তারা বোঝেননি। উল্টো অতিরিক্ত হাইপার হয় তৃষার বাবার শ্বাসকষ্ট হতে শুরু করে। তাই বাধ্য হয়ে তৃষাকে সেখান থেকে চলে আসতে হয়। যদি তার বাবা জানতো যে তাকে বাঁচানোর জন্যই তার মেয়ে নিজের জীবন কুরবানি দিয়েছে, তাহলে হয়তো তিনি তাকে ক্ষমা করে দিতে পারতেন। এতক্ষণ তৃষা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলোই ভাবছিল। আকাশের ডাকে তার ভাবনার ছেদ পড়ে। নিজের চোখের পানিটা ঝটপট মুছে স্বাভাবিক হয়ে বলে উঠল, কার সাথে যাব? যদি যেতে চাও রেডি থেকো, বিকেলে এসে নিয়ে যাব। আকাশের কথা শুনে তৃষা মনে মনে কিছুটা হলেও খুশি হলো। বাবা নাইবা তাকে ডাকলো, কিন্তু সে যেতেই পারে, তার বাবার সাথে দেখা করতেই পারে। এসব কথা ভাবতেই তার অশান্ত মন কিছুটা হলেও শান্ত হলো। আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমি যাব। ওকে, তবে রেডি থেকো। আমি অপেক্ষা করতে পারবো না কারোর জন্য। এই বলেই আকাশ রুম থেকে বেরিয়ে গেল। বিকালে তৃষা তার শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আকাশের সাথে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো তার বাবা নাকি হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি চলে গিয়েছে। ডাক্তারদের বাড়ানো নাকি তিনি শোনেননি। তৃষা এবার আর নিজেকে সামলাতে পারলো না, হু হু করে কেঁদে উঠল। আকাশ তৃষাকে নামমাত্র সান্ত্বনা দিয়ে গাড়িতে ওঠে, অথচ আজ তৃষার এই পরিণতির জন্য এই মানুষটাই একমাত্র দায়ী। আর কিছু ভাবতে পারছে না তৃষা। নিজের কান্না কোনো মতে সংবরণ করে গাড়িতে উঠে বসলো। রাত 10টা বাজে, আকাশ এখনো আসেনি। এদিকে বাবার সাথে দেখা না হওয়ায় তৃষার মনটাও খারাপ হয়ে আছে। আকাশের মা তৃষাকে ডিনার করে নিতে বলেছিল, কিন্তু সে আকাশ এলে খাবে বলে না করে দেয়। রাত তখন 11টা। আকাশ ঘরে ঢুকলো। আকাশকে দেখে তৃষা বলে উঠল, এত দেরি হলো যে? তৃষার কথায় আকাশ গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে আমি আমার বউ করে এখানে আননি। তোমাকে যে কাজের জন্য এখানে আনা হয়েছে, শুধুমাত্র সেই কাজটা করলে আমি খুশি হব। আমাকে এখানে কি কাজের জন্য আনা হয়েছে সেটাই তো এখনো বললেন না। আকাশ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তোমাকে আজ আমি কিছু কথা বলছি, সেগুলো ভালোভাবে শুনবে। আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমার মা তাকে পছন্দ করে না। তার নাম রিনা। আকাশের এই এতটুকু কথা শুনে তৃষা বুক ধক করে উঠল। কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। কিন্তু এটা তো হবার নয়। সে তো জানে যে সে নিজের বাবার জীবন বাঁচানোর বিনিময়ে আকাশকে সাহায্য করতে এখানে এসেছে। যখন তার কাজ শেষ হয়ে যাবে তখন আকাশ তাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে দিবে, সারা জীবনের মতন। কিন্তু এটা জানে না যে আকাশ কেন তাকে বিয়ে করেছে। তার উপর আকাশের মুখ থেকে মেয়েটার নাম শুনেও তৃষা কেমন যেন সন্দেহ হচ্ছে। নামটা তার অনেক পরিচিত বলে মনে হচ্ছে। আকাশের কথায় তৃষার ধ্যান ভাঙলো। আকাশ আবার বলতে শুরু করলো, দেখো, তোমার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, তাহলে আমি তোমাকে বিয়ে করলাম কেন? তাহলে শোনো, আমার মা রিনাকে কোনোভাবেই পছন্দ করেন না। আমি যখন বিদেশে থাকতাম তখন রিনার সাথে আমার পরিচয়। একই দেশে দুজনের বাড়ি হওয়ায় দুজনের মধ্যে বন্ধুত্ব হলো। এক সময় রিনা আমাকে প্রপোজ করলো। রিনাকেও আমার ভালো লেগেছিল, তাই তার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করি। বাবা মারা যাবার পর আমি দেশে ফিরে আসি। রিনা তখনও দেশে আসেনি।
তার কয়েক মাস পর সে দেশে ফিরলে মাকে আমাদের ব্যাপারে বলি, কিন্তু মা পরিষ্কার জানিয়ে দেয় যে তিনি রিনার সাথে আমার বিয়ে কিছুতেই মেনে নেবে না। মায়ের সাথে আমার খুব রাগারাগি হয় এই বিষয়ে। মা অতিরিক্ত স্ট্রেস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়ে। তারপর হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা সাজেশন দেয় মাকে কোনোভাবেই স্ট্রেস দেওয়া যাবে না। নিজের মায়ের কথা ভেবে আমি রিনার কাছ থেকে কিছুটা সময় চাইলাম। রিনাও আপত্তি জানালো না, কারণ সে আগে নিজের স্টাডি কমপ্লিট করতে চেয়েছিল। তাই সে আবার বিদেশে চলে যায়, কিন্তু আমাদের মধ্যে সবসময় যোগাযোগ হতো। এর প্রায় 1.5 বছর পর রিনার স্টাডি প্রায় কমপ্লিট এবং সে দেশে ফিরবে এটা জেনে আমি ভীষণ খুশি হয়ে মাকে এবার এই বিষয়ে বলবো বলে ঠিক করলাম। কিন্তু সেই মুহূর্তে মায়ের ক্যান্সার ধরা পড়লো। 3rd স্টেজের কেমোথেরাপি দিলেও মায়ের যা বয়স, সেই বয়স অনুযায়ী মা থেরাপি সহ্য করতে পারবে না। তাই আপাতত মেডিসিন দিয়ে মাকে সুস্থ করে রাখা হয়েছে। আর মাত্র 3 থেকে 4 মাস মা এই পৃথিবীতে আছে। কথাগুলো বলার সময় আকাশের কথাগুলো বারবার আটকে আসছিল। তৃষারও চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। ভাবতেই পারছিলাম না, হাসি খুশি মানুষটার জীবনের মেয়াদ মাত্র 4 মাস। একদিন এই মানুষটা তাকে আপন করে নিয়েছিল। মা আমাকে বিয়ে করার জন্য চাপ দিতে লাগলো। মারা যাওয়ার আগে নিজের ছেলের বউকে দেখে যেতে চায়, কিন্তু এদিকে আমিও রিনাকে প্রচুর ভালোবাসি আর ওকে ছাড়া থাকতেও পারবো না। এইসব কিছু নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম। ঠিক সেই সময় তুমি এলে নিজের বাবার জন্য সাহায্য চাইতে, আর তোমাকে দেখে ভালো মেয়ে মনে হয়েছিল, তাই তোমাকে আমি এই প্রস্তাব দিই এবং তুমি রাজিও হয়ে যাও। শোনো, আর 4 মাস পর মা এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সুতরাং এই কয় মাস তুমি আমার মার সাথে ভালো বিহেভিয়ার করবে। আমার মা যেন কোনোভাবেই জানতে না পারে যে তোমার সাথে আমার কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে। মায়ের সাথে সবসময় হাসি খুশি থাকবে, আর 6 মাস পর তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তখন তুমি এই মিথ্যা সম্পর্ক থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবে। আর চিন্তা করো না, তোমাদের ফ্যামিলি আর তোমার সমস্ত দায়িত্ব আমি নেব। তৃষা আকাশের কথা শুনে অনেক কিছু বলতে ইচ্ছা করছিল, কিন্তু সে শুধুমাত্র একটা কথাই বলল, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি ডিনার রেডি করছি। ও, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আজ রিনা ব্যাক করেছে। ওর সাথে মিট করতে গিয়ে দেরি হয়ে গেল। আর তুমি ডিনার করে নাও। আমি রিনার সাথে বাইরে থেকে ডিনার করেই এসেছি। আর হ্যাঁ, রিনা তোমার কথা জানে, ও তোমার কথা বলবে বলেছে। দাঁড়াও 1 সেকেন্ড। এই বলে ফোন বের করে রিনার নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর অপর পাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। হ্যালো বেবি, তুমি বাড়ি পৌঁছেছো? হ্যাঁ জান, চলে এসেছি। তুমি বললে না যে তুমি তৃষার সাথে কথা বলতে চাও? তৃষা এখন আমার পাশেই দাঁড়িয়ে আছে। এই নাও, ধরো, কথা বলো ওর সাথে। এই বলে তৃষার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আকাশ ওয়াশরুমে চলে গেল। তৃষা ফোনটা কানে ধরতে অপর পাশ থেকে বলে উঠল, হ্যালো, আমি রিনা আহমেদ। আজকে স্টাডি কমপ্লিট করে দেশে ফিরেছি। শুনলাম তুমি নাকি আকাশের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করেছো টাকার বিনিময়ে। অবশ্য তোমাদের মতো মেয়েদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। যাই হোক, ম্যারেজ যখন করেছো ডিভোর্স নিশ্চয়ই হবে। আর তুমি আকাশের থেকে যতটা সম্ভব পারবে দূরে দূরে থাকবে, কারণ আমি চাই না তোমাদের মতো মেয়েদের সংস্পর্শে এসে আকাশ কোনো ভুল স্টেপ নিক। আর হ্যাঁ, কন্ট্রাক্টের মেয়াদ শেষ হলেই নিজের টাকাটা গুছিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ও বাড়ি থেকে কেটে পড়বে, কারণ আকাশের মা মরে যাওয়ার পরে আমরা বিয়ে করে নেব। আর আমি চাই না তোমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে আমাদের আশেপাশে থাকুক, কারণ তোমাদের মতো মেয়েদের উপর ভরসা করা একদমই চাই না। বড়লোক ছেলে দেখে আবার না ডিভোর্স দিতে মানা করে দাও। আশা করি মনে থাকবে আমার কথাগুলো। আর হ্যাঁ, তোমাকে যা বললাম সেগুলো আবার আকাশকে বলো না যেন। এই বলে অপর পাশ থেকে ফোনটা কেটে গেল। কথাগুলো শুনে তৃষার চোখ জোড়া ভরে এলো। মনে মনে ভাবছে, একজন মানুষ নিজের মাকে বাঁচানোর জন্য তার সমস্ত খুশির আয়োজন করছে, আর একজন মানুষ কবে তার মা মরবে এবং তার ছেলেকে বিয়ে করবে এই আশায় দিন গুনছে। তৃষা এসব কথা ভাবছিল, তখন ওয়াশরুম থেকে আকাশ বেরিয়ে এলো। তৃষাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো ওরকম ভাবে? রিনা তোমার সাথে কথা বলেছে? হ্যাঁ। ও ঠিক আছে, তুমি গিয়ে ডিনার করে এসো। আমি আজকে আর ডিনার করব না। আমার ডিনার হয়ে গিয়েছে। তৃষা মিথ্যা কথা বলল। আসলে এত কিছুর পর ও, তাহলে তুমি বেডে শুয়ে পড়ো। এ বলে বিছানা থেকে একটা বালিশ এবং চাদর নিয়ে আকাশ সোফার দিকে যেতেই তৃষা, শুনুন, বলছিলাম কি, আপনার সোফায় শুতে প্রবলেম হয়, আর তাছাড়া আমার ছোট জায়গায় শোয়ার অভ্যেস আছে। আপনি বরং বেডে। শিওর? না মানে আই ক্যান অ্যাডজাস্ট। তুমি বেডে শুতে পারো। আমি পারবো। ওকে, তোমার যেমন ইচ্ছে। এই বলে আকাশ বেডে শুয়ে পড়লো আর তৃষা সোফায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো তার শাশুড়ি মা সকালের ব্রেকফাস্ট করছে।
পাশে সার্ভেন্টরা হেল্প করছে। তৃষা সেখানে গিয়ে বলল, মা আজকে আমি ব্রেকফাস্ট বানাবো আর তুমি রেস্ট করবে। কোথায় কি আছে আমাকে শুধু বলে দাও। আরে তুই কেন ব্রেকফাস্ট বানাবি? সবে বিয়ে করে এলি 2 দিন হলো, এখন কিছুদিন রেস্ট নে, পরে তো তোকে এই সংসারে হাল ধরতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে তৃষা একটা মলিন হাসি দিয়ে বলে উঠল, সে তো হবেই, কিন্তু আজকে থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, এই আমি বলে রাখলাম। তুমি শুধু রেস্ট নিবে, আর কি করতে হবে আমাকে বলবে। তোমার কথা শুনে কালকে রেস্ট নিয়েছি, কিন্তু আজ তোমার কোনো কথাই আর শুনবো না। আমি ব্রেকফাস্ট বানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে যাচ্ছি, তোর যা প্রয়োজন তুই রাহেলার কাছে থেকে জেনে নিস। এই বলে তিনি চলে গেলেন। তৃষা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবছে, সত্যি মানুষকে দেখে বোঝাই যায় না যে তার মনের ভিতর কি চলছে। এত হাসি খুশি মানুষটা তাদের সাথে থাকবে আর বড়জোর 4 মাস। ভাবতেই মন থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। অন্যান্য দিনের তুলনায় আজকে ব্রেকফাস্টের মেনু দেখে আকাশ কিছুটা অবাক হলো। অন্যান্য দিন নর্মাল ব্রেকফাস্ট থাকলেও আজকে তার জায়গায় রয়েছে আলুর পরোটা, সবজি, মাটন, লাচ্ছি আর পায়েস। এত কিছু একসাথে দেখে আকাশ তার মাকে জিজ্ঞেস করলো, আজকে এত কিছু বানাতে গেলে কেন মা? তোমাকে কতবার বলেছি এত রান্না করবে না, এমনিতেই তোমার শরীর অসুস্থ, তুমি আমার কোনো বারণই শোনো না। আর এই যে তুমি, মা যখন এত কিছু রান্না করছিল তখন তুমি কোথায় ছিলে? মাকে বারণ করতে পারোনি? অবশ্যই বারণ করবেই বা কেন? ভালো মতো খাবার খাওয়ার জন্য তো চুপচাপ ছিলে। তুমি জানো না আমার মা অসুস্থ? আকাশ বেশ রেগে কথাগুলো বলল। আকাশের কথা শুনে তৃষা ফুরফুরে মন হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল। চোখে তার পানিতে টলমল করে উঠল। আকাশের মা এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর চুপ করে থাকতে পারলো না, বেশ জোরে বলে উঠল, আকাশ, আমি কিছু বলছি না বলে এই নয় যে তুমি বলতেই থাকবে। তুমি কি জানো যে আজ ব্রেকফাস্টটা কে তৈরি করেছে? শোনো আকাশ, কোনো কিছু না জেনে না যাচাই করে বিচার করাটা একজন শিক্ষিত মানুষের কাজ নয়। আর আজকের সমস্ত ব্রেকফাস্ট তিশা নিজের হাতে বানিয়েছে। তুমি এভাবে মেয়েটাকে কথা শোনাতে পারো না আকাশ। মেয়েটা আমার কথা ভেবে আজকের সমস্ত কিছু নিজের হাতে করেছে। আর হাজার হোক মেয়েটা তোমার স্ত্রী, এখন চুপচাপ বসে ব্রেকফাস্ট করে নাও। আর তৃষা মা, তুমি আমার পাশে এসে বসো। মায়ের কাছ থেকে এমন উত্তর শুনে আকাশের নিজেরও কিছুটা খারাপ লাগলো। সত্যি সে না জেনে তৃষার উপর সমস্ত দোষ চাপিয়ে দিল। আকাশ আর কিছু না বলে চুপচাপ বসে বলল। তৃষাও নিজের চোখের জলটা আড়াল করে মায়ের পাশে বসে পড়ল। অন্যান্য দিনের তুলনায় আজকের আকাশ ব্রেকফাস্ট একটু বেশি করে ফেললো, কারণ রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। ব্রেকফাস্ট করে নিজের অফিসের জন্য আকাশ বেরিয়ে পড়লো। এদিকে তৃষাও সমস্ত কাজ সেরে শাশুড়ি মায়ের সাথে গল্প করতে চলে গেল। ঘরে গিয়ে দেখলো তিনি চুলে তেল দেওয়ার জন্য বসেছেন। তৃষাও শাশুড়ি মায়ের পাশে বসে বলল, মা তেলটা দাও, আমি তোমার চুলে আজ তেল দিয়ে দিচ্ছি। তৃষার কথা শুনে তিনি মুচকি হেসে বলে উঠলেন, তুই দিবি? তাহলে এই নে ধর। তৃষা সুন্দর করে শাশুড়ি মার চুলে তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বলে উঠলেন, আজকে আমি তোকে কিছু কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনবি। আমি হয়তো বেশি দিন আর তোদের সাথে থাকবো না। আমার চলে যাওয়ার পর তোকেই কিন্তু এই সংসারে হাল ধরতে হবে, আর তার সাথে আমার ছেলেটাকেও সামলে রাখতে হবে। তৃষা তার শাশুড়ি মাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, এভাবে বলো না মা, নিজের বাবা মা তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে বলো, তাহলে আমার কি হবে? আরে পাগলি, মানুষ কি আর সারা জীবন বেঁচে থাকে? একদিন না একদিন তাকে চলে যেতেই হয়। আর তাছাড়া আমি যা রূপ বাঁধিয়েছি তাতে হয়তো আমি আর এই পৃথিবীতে কয়েক মাসের অতিথি। না, তোমার কিচ্ছু হবে না, কিছুতেই হতে দেব না আমি তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেই না হয় পরে দেখা যাবে ক্ষণ। এখন আমার কথাগুলো মন দিয়ে শোন। আকাশ এমন ছিল না। ও আমার আর ওর বাবার অনেক বাধ্য ছেলে ছিল। পড়াশোনায় ভালো রেজাল্ট করায় ওর বাবা সিদ্ধান্ত নিল ছেলেকে বিদেশে পড়াবে, ওখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। সেই জন্য ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল। প্রতিদিন খোঁজখবর নিতে না পারলেও কিছুদিন অন্তর অন্তর আমাদেরকে ফোন করে খোঁজখবর নিত। বিদেশে বেশ ভালোই পড়াশোনা চলছিল, কিন্তু হঠাৎ করে 1 বছরের মাথায় আকাশ চেঞ্জ হতে লাগলো। আগে 2 দিন অন্তর অন্তর ফোন দিত, কিন্তু তখন সে আমাদের মাসে একবার ফোন দিত, তাও আবার মাঝে মাঝে ভুলেও যেত। এত দূর থেকে ছেলে খোঁজখবর নিতে আমাদের অসুবিধা হতো, তাই আকাশের বাবা ঠিক করলেন যে ছেলেকে আবার দেশে ফিরিয়ে আনবে। কিন্তু যখন আকাশকে আমরা প্রস্তাবটা দিলাম, সে বলে দিল নিজের পড়াশোনা কমপ্লিট না করে দেশে সে ফিরবে না। এদিকে ছেলে আমাদের কাছ থেকে দূরে যেতে লাগলো। পরে জানতে পারলাম সে একটা মেয়ের পাল্লায় পড়েছে। মেয়েটা নাকি এদেশীয়। আমাদেরও কোনো প্রবলেম হতো না, আমরা তাকে হাসি মুখেই মেনে নিতাম। কিন্তু আকাশের বাবা খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে মেয়ের বাবা ভালো নয়, নিজের দাদাকে ফাঁসিয়ে তার সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছে। আর ওই মেয়েটারও নাকি আকাশ ছাড়া অনেক ছেলের সাথে সম্পর্ক। জেনে শুনে নিজের ছেলেকে তো আর আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।
কিন্তু ছেলেকে বোঝাবো কি করে? এইসব চিন্তায় আকাশের বাবা দিন দিন ভেঙে পড়ছিল। একদিন রাতে হুট করে বলল তার শরীরটা ভীষণ খারাপ লাগছে। ড্রাইভারকে বলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু মাঝপথেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার আমার কাছে বলা শেষ কথা ছিল আকাশকে ওই মেয়েটার কাছে থেকে দূরে রাখতে। আকাশের বাবা মারা যাবার পর আকাশ দেশে ফিরল। বলতে পারো আমার জিদের কাছে হার মেনে এখানে পুরোপুরিভাবেই চলে এলো। আর তাছাড়া ওর পড়াশোনাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, আর নিজের বাবার বিজনেসটাকেও সামলাতে হতো। তাই সে আর বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল না। কিন্তু আকাশ এটা কোনোদিন জানতে পারলো না যে ওর বাবার মৃত্যু ব্রেন স্ট্রোকের জন্যই হয়েছিল ঠিকই, কিন্তু পরোক্ষভাবেও ও নিজেই দায়ী ছিল ওর বাবার মৃত্যুর জন্য। পরে সে ওই মেয়েটাকে বিয়ে করতে চায় এই প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাকে স্পষ্ট না করে দিই। প্রথমে কিছুতেই মানছিল না, পরে আমি অসুস্থ হয়ে যাওয়ায় সে আর এই বিষয়ে কোনো কথা বলেনি। এর কয়েক বছর পর সে আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আমার ক্যান্সার ধরা পড়ায় সে আমাকে আর এই বিষয়ে কিছু বলেনি। পরে আমি ভেবে দেখলাম আমার মৃত্যুর পর তো আমার ছেলে আবার ওই মেয়ের কাছে চলে যেতেই পারে, তাই আমি সিদ্ধান্ত নিলাম তাকে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দেব। তাই তাকে বিয়ে করার জন্য এক প্রকার চাপ দিতেই লাগলাম। তার কিছুদিন পর সে তোকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসলো। প্রথমে একটু সন্দেহ হয়েছিল ঠিকই, কিন্তু পরে ভেবেছিলাম হয়তো তোকে পছন্দ হয়েছে তাই বিয়ে করে এনেছে। কিন্তু আজকের খাবার টেবিলে ও তোর সাথে যে ব্যবহার করলো তাতে আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে তোদের মধ্যে সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতন স্বাভাবিক নয়। দেখ, তুই যতই আমার কাছে থেকে লুকাস না কেন, আমি তো মা, তাই আমি বুঝি। আকাশ যখন তোকে বিয়ে করে এই বাড়িতে এনেছিল তখন আমার কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু তোর মতো একজন মেয়েকে হাতে পেয়ে কি করে হাতছাড়া করি বল? এখন তুই আমায় কথা দে যে তুই আমার ছেলেটাকে ওই বাজে মেয়ের কাছে কোনোদিন যেতে দিবি না। আমি মারা যাবার পর তোকেই কিন্তু আমার ছেলেটাকে ওই বদ মেয়ের ছায়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। আমি হয়তো বেঁচে আছি বলে আকাশ ওই মেয়েটার কাছে যেতে পারছে না, আর আমাকে খুশি রাখার জন্য তোকে বিয়ে করেছে, কিন্তু আমার মৃত্যুর পর হয়তো আবার ওই মেয়ের কাছে চলে যাবে। তুই তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে তুই আমার কথা রাখবি। তৃষা কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে আকাশের সাথে হওয়া কন্ট্রাক্ট ম্যারেজ, আর অপরদিকে একজন মায়ের করা অনুরোধ যে সে যেন তার ছেলেকে রক্ষা করে। কি করবে তৃষা কিছুই বুঝতে পারছে না। সর্বশেষে তার মনে হলো বৃদ্ধার শেষ অনুরোধটুকু রক্ষা করা তার সর্বপ্রথম কর্তব্য। কারণ মানুষটা সত্যি এ কদিনে তার মায়ের জায়গাটা প্রায় নিয়ে নিয়েছে। তাছাড়াও একজনের মুখে হাসি ফোটাতে যদি তাকে আরেকটু অপমান সহ্য করতে হয় তাহলে ক্ষতি কি? এমনিতেই তো সে তার জীবন অর্ধেক নষ্ট করেই ফেলেছে নিজের বাবাকে বাঁচাতে। আরো একবার না হয় কিছু অভিজ্ঞতা অর্জন করেই ফেলুক নিজের মার বয়সী মানুষটিকে সাহায্য করতে। সারা জীবন ঘুরে ওই পৃথিবীর বৈচিত্র্য বোঝা বড়ই মুশকিল। কিছু কিছু অভিজ্ঞতা নিজের কাছে সঞ্চিত থাক, ভালোই, ভবিষ্যতে হয়তো কোনো কাজে লেগে যেতে পারে। এর জন্য অবশ্যই তাকে আরো কিছুটা অপমান লাঞ্ছনা সহ্য করতে হবে, কিন্তু কি বা করার? সেই তো তাকে বাকি জীবনটা একাই চলতে হবে, কারণ তার বাবা মা তো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এমনিতেই সে তো আর কন্ট্রাক্ট ভাঙবে না, একজনকে শুধু আলো আর অন্ধকার তফাৎটুকু বুঝিয়ে দিয়েই চলে যাবে। এতে যদি একজন মায়ের কলিজা শান্ত হয় তাহলে ক্ষতি কি? তৃষা তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা, আমি তোমাকে কথা দিলাম তোমার ছেলেকে সঠিক পথটা দেখাতে সাহায্য করব, নিজের সর্বস্ব ক্ষমতা দিয়ে। তৃষার কথায় তিনি সন্তুষ্ট হয়ে তৃষাকে জড়িয়ে ধরলেন। হয়তো তিনিও কিছুটা স্বস্তি পেয়েছেন। আজও আকাশ রাতে দেরি করে ফিরল। তৃষা আকাশের দেরি করে ফেরার কারণ জিজ্ঞেস করতেই সে তৃষার দিকে কটকট চোখে তাকিয়ে বলে উঠল, শোনো, তোমাকে আজ একটা কথা স্পষ্ট করে বলে রাখছি। আমি কোথায় যাব, কখন ফিরবো, কি করব, এই সমস্ত কিছু তোমার না জানলেও চলবে। আর এর কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। তোমাকে যে কাজের জন্য এখানে আনা হয়েছে সেই কাজটা ভালোভাবে করলে আমি বেশি খুশি হব। আকাশের কথায় তৃষা কষ্ট পেলেও নিজেকে সামলে বলে উঠল, আচ্ছা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ডিনার রেডি করছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আর রোজ রোজ আমার জন্য না খেয়ে থাকতে হবে না। রোজ রোজ এরকম ন্যাকামি আমার ভালো লাগে না। এবার থেকে আমাকে জিজ্ঞেস করবে না এইসব বিষয়। এই বলে আকাশ টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকাশ চলে যাবার পর তৃষা নিজে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রুমে চলে এলো। রুমে এসে দেখলো আকাশ বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। ফোনে কথা বলার ধরন দেখে বোঝা যাচ্ছে যে সে এত রাতে কার সাথে কথা বলছে। প্রায় 20 মিনিট পর আকাশ রুমে এসে দেখলো তৃষা খাটের উপর বসে আছে। আকাশ কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, উফ, তোমার কি সমস্যা বলো তো? কাল নিজে বললে যে তুমি সোফায় শুতে চাও, আজ আবার বিছানায় বসে আছো। সারাদিন বাড়িতে বসে থেকে তোমার ঘুম নাই আসতে পারে, কিন্তু আমি তো আর তোমার মতো শুয়ে থাকি না সারাদিন। আমি সারাদিন কাজ করে আমি এখন যথেষ্ট টায়ার্ড, সো এখন আমি ঘুমাবো। আকাশের কথা শুনে তৃষা চট করে দাঁড়িয়ে বলে উঠল, না না, আমি বিছানায় শুভ বলে এখানে বসে নেই। আসলে আমি বলতে চাইছিলাম যে বাবাকে অনেকদিন দেখিনি, তাই যদি কাল আপনি আমাকে নিয়ে ও বাড়ি যেতেন তাহলে। তৃষাকে থামিয়ে আকাশ প্রচন্ড বিরক্তি নিয়ে বলে উঠল, এই শোনো, প্রথমে তোমার
বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি নিজেই অ্যাটিটিউড দেখিয়ে চলে গিয়েছেন ওখান থেকে। আর কি বললা, তোমাকে নিয়ে আমি ওনার বাড়ি যাব? ইম্পসিবল, সেটা তুমি স্বপ্নেও ভেবো না। এমনিতেই তোমাকে আমি নিজের স্ত্রী বলেই মানি না। আর তুমি আশা করলেই বা কি করে যে আমি অমন মানুষের বাড়ি মুখ হব যে কিনা আমাকে অপমান করেছে? আরে নিজেই তো বেঁচে আছে আমার দয়ায়। আকাশের এই কথাটা তৃষার মনে গিয়ে বিঁধল। কিছুটা জোরেই বলে উঠল, দেখুন মিস্টার আকাশ, আপনি আমার বাবার ট্রিটমেন্ট ফ্রিতে করে দেননি। তার বিনিময়ে আপনিও আপনার মায়ের জন্য একজন টেম্পোরারি কাজের লোক পেয়েছেন, যে কিনা আপনার মাকে 24 ঘন্টা সার্ভিস দিবে। তৃষার কথায় আকাশ রেগে তৃষার বাহু শক্ত করে চেপে ধরে নিজের অনেকটা কাছে নিয়ে এসে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমার অসুস্থ মাকে নিয়ে এভাবে বলার সাহস তোমায় কে দিল? ঠিক একই কথা যদি আমি আপনাকে বলি, আমার অসুস্থ বাবাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার অধিকার আপনাকে কে দিল? ইউ, তোমার বাবার সাথে আমার মার কম্পেয়ার করো কিভাবে তুমি? আপনার মা মা আর আমার বাবা বাবা নয়? আমি মাকে এইভাবে বলতে চাইনি, কিন্তু আপনার ব্যবহারে আমাকে বলতে বাধ্য করলো। কখনো অন্যের বাবা মাকে হেয় করবেন না, কারণ সব বাবা মাই সমান। নিজের বাবা মাকে সবাই ভালোবাসে। আপনি যেমন মায়ের জন্য আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন, ঠিক তেমনি আমি আমার বাবাকে বাঁচাতেই আপনার সাথে বিয়ে বিয়ে খেলা খেলেছি। পাল্লায় হিসাবে দেখলে কিন্তু দুজনের পাল্লা এবং স্বার্থ একই। আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না, কারণ তৃষা যা বলছে সব কথাই সত্য। আকাশ কিছু বলতে যাবে তার আগেই বলে উঠল, আপনাকে যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। এই বলে নিজেকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে সোফায় শুয়ে পড়লো। আকাশ কিছুক্ষণ তৃষার দিকে তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। পরদিন সকালে তৃষা নিজের শাশুড়ি মার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আকাশের মা অনেক করে বলায় তৃষা গাড়ি নিয়ে বের হয়েছে। কিছুটা দূর যেতেই তৃষা ভাবলো তার বাবা মা আর ভাইয়ের জন্য কিছু শপিং করে নিয়ে যাবে। সেজন্য ড্রাইভারকে গাড়িটা শপিং সেন্টারের দিকে নিয়ে যেতে বলল। শপিং মলের সামনে গাড়িটা থামতেই তৃষা ভেতরে চলে গেল। শপিং শেষ করে শপিং ব্যাগগুলো কাউন্টার থেকে চেকিং করিয়ে বাইরে বের হতে যাবে, এমন সময় কিছুটা দূরে একজনকে দেখে তৃষা অবাক হয়ে গেল। সে ভাবতেও পারছে না এও কি সম্ভব। তৃষা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের চাচাতো বোন রিনা, আর তার স্বামী আকাশ। তাহলে কি রিনাই হলো আকাশের সেই রিনা? ভাবতেই তৃষার সমস্ত শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। এতদিন সে আকাশের মার মুখ থেকে শোনা কথা অনুযায়ী রিনা সম্পর্কিত তথ্য জেনেছিল, কিন্তু এখন এখন তো সে নিজেই জানে যে রিনার কেমন স্বভাব। না, তৃষা জেনে শুনে আকাশের এত বড় ক্ষতি কিছুতেই নিজের চোখে দেখতে পারবে না। নিজের চাচার চাচাতো বোন কেমন তা তৃষার থেকে ভালো কেউ জানে না। তৃষা সামনের দিকে তাকাতেই দেখতে পেল আকাশ আর রিনা শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছে। তৃষা আর কিছু না ভেবে নিজের বাড়ির দিকে রওনা দিল। তার এখন তার বাবার সাথে দেখা করাটা অত্যন্ত জরুরি। আজ তৃষা একটু হলেও মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে, কারণ তার বাবা আজ তাকে ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, প্রথমে তিনি রেগে গিয়েছিলেন তৃষার উপর, কিন্তু পরে নিজের মেয়ের মলিন মুখের দিকে তাকিয়ে তিনি তার অভিমান ভাঙতে বাধ্য হলেন। শেষমেশ ওখান থেকে বের হতে তৃষা বেশ রাত হয়ে গিয়েছিল, তাই বাসায় পৌঁছাতে কিছুটা লেট হলো। বাসায় এসে দেখলো তার শাশুড়ি মা তার জন্য বসে আছেন। তৃষাকে দেখেই তিনি জিজ্ঞাসা করলেন তার বাবা কেমন আছেন। তারপর আরো কিছু কথা জিজ্ঞাসা করলেন। তৃষা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে নিজের রুমে চলে এলো। আসার সময় বলে এলো যে সে রাতে কিছু খাবে না। শাশুড়ি মা অবশ্যই তাকে জোর করেছিল একটু কিছু মুখে দেওয়ার জন্য, কিন্তু তৃষা নিজের মায়ের হাত থেকে আজ এত খেয়ে ফেলেছে যে তার আর কিছু খেতে ইচ্ছে করছে না। রুমে ঢুকে দেখলো আকাশ সোফায় বসে টিভি দেখছে। আকাশকে এই সময় রুমে দেখে তৃষা কিছুটা অবাক হয়ে ঘড়ির দিকে তাকাতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। রাত 10টা! এত রাত পর্যন্ত সে বাড়ির বাইরে ছিল ভাবতেই অবাক হয়ে যাচ্ছে। এইসব চিন্তা করতে করতে আলমারি থেকে নিজের ড্রেস বের করতে যাবে, এমন সময় আকাশ বলে উঠল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। ও, তা তোমার শ্রদ্ধেয় বাবা তোমাকে ক্ষমা করলো? মানে কি বলতে চাইছেন? মানে বলতে চাইছি, তিনি কি তোমাকে মাফ করেছেন? হ্যাঁ। বাহ, এত তাড়াতাড়ি মাফ করে দিল। আসলে তোমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির মানুষগুলো ঠিক এরকমই হয়। যেই দেখেছে মেয়ে একজন বড়লোক বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে, অমনি তিনি তার মেয়েকে আপন করে নিলেন। আকাশ, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করছেন। আমরা আপনার মতন বড়লোক না হতে পারি, কিন্তু আমাদের মা বাবা আমাদের এইটুকু শিক্ষা ঠিকই দিয়েছে যে কার সম্বন্ধে কিভাবে কথা বলতে হয়। এখন তো দেখছি আপনার ভেতরে সেই শিক্ষাটারও অভাব রয়েছে।
তৃষার কথায় আকাশ তৃষাকে নিজের সাথে মিশিয়ে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি বললে তুমি? আমার মধ্যে শিক্ষার অভাব রয়েছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন? পুঁথিগত বিদ্যাটাই আসল বিদ্যা নয় মিস্টার আকাশ খান। পুঁথিগত শিক্ষার বাইরেও কিছু শিক্ষা থাকে যেটা আপনার মধ্যে নেই। আকাশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আবার বলে উঠল, আর কথায় কথায় আমার বাবাকে অসম্মান করাটা বন্ধ করে একটু সভ্য মানুষ হওয়ার চেষ্টা করুন। এ বলে তৃষা ওয়াশরুমে চলে গেল। আর আকাশ রাগে কটমট করতে করতে তৃষার যাওয়ার পানে তাকিয়ে থাকলো। পরের দিন তৃষা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই অবাক হয়ে গেল। সোফায় রিনা বসে আছে আর তার ঠিক পাশে আকাশ বসে আছে। দুজনে গল্পে এতটাই ব্যস্ত যে তৃষাকে তারা খেয়ালই করেনি। এত সকালে রিনাকে এখানে দেখে তৃষা অনেকটাই অবাক হয়। আকাশের মা নিচে নামছিলেন, তৃষাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আকাশের মায়ের কথায় আকাশ আর রিনা দুজনেই সিঁড়ির দিকে তাকালো। না মানে এমনি, তুমি এসো। হ্যাঁ চল। তৃষাকে দেখে রিনার যেন পায়ের তলা থেকে মাটি সরে যাবে এমন অবস্থা। তৃষার দিকে সে অবাক হয়ে তাকিয়ে থেকে আকাশকে জিজ্ঞেস করলো, বেবি, ওই মেয়েটাকে? আকাশ তৃষার দিকে তাকিয়ে রিনার কাছে সরে এসে কিছুটা আস্তে করে বলল, আরে এটা তো তৃষা, তার সাথে আমার কন্ট্রাক্ট ম্যানেজ হয়েছে। সেদিন তো তুমি ওর সাথেই কথা বললে। রিনা অবিশ্বাস্য চোখে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সে বিশ্বাসই করতে পারছে না সেদিন ফোনে সে তার নিজেরই চাচাতো বোন তৃষার সাথে কথা বলেছে। আকাশের মা রিনাকে এমন সময় তার বাড়িতে দেখে কিছুটা বিরক্ত হয়, কিন্তু সৌজন্যতা রক্ষার খাতিরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এখানে? আন্টি কেমন আছেন? আসলে কিছুদিন হলো আমি দেশে ফিরেছি, আর দেশে ফিরে আকাশের কাছ থেকে যখন জানতে পারি যে আপনি অসুস্থ, তখন আপনার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম আপনার সাথে দেখা করতে। বুঝলাম। তৃষা, এদিকে এসো। ও হচ্ছে রিনা, আকাশের বান্ধবী, আর রিনা ও হচ্ছে তৃষা, খানবাড়ির বউ আর আমার মেয়ে। আকাশের মায়ের কথায় রিনার গা জ্বলে উঠল। একেই তৃষাকে এ বাসায় দেখে তার মাথা বিগড়ে আছে, তার উপরে মহিলার এসব গা জ্বালানো কথা। কিছুতেই রিনা সহ্য করতে পারছে না এসব। আজ যদি এই মহিলাটা না থাকতো তাহলে এত ঝামেলা তাকে কোনোদিনও পোহাতে হতো না। এদিকে তৃষা টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে সবাইকে ডাকলো নাস্তা করার জন্য। রিনা হুট করে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আচ্ছা, আমি এখন আসছি। আরে তুমি তো সকালে না খেয়ে এখানে চলে এসেছো, আগে নাস্তা করে নাও, তারপরে আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। না মানে বাপি কল করেছিল, আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে, আমি পরে আবার আসবো, এখন আসি। আকাশের মা আর আকাশকে বিদায় জানিয়ে চলে গেল। আকাশ অফিসে চলে যাওয়ার পর তৃষা বাসার সমস্ত কাজ সেরে শাশুড়ি মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হতেই তৃষার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোন ধরবে কিনা এই নিয়ে ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। তৃষা ফোনটা বেডে রাখতে যাবে, ঠিক এমন সময় ফোনটা আবারও বেজে উঠল। তৃষা এবারে ফোনটা রিসিভ করে ফেললো। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে একজন বলে উঠল, এত সময় লাগে ফোনটা রিসিভ করতে? কে? বাহ, আমাকে চিনতে পারছিস না? এত তাড়াতাড়ি তুই আমাকে ভুলে গেলি? রিনা আপু তুমি? তাহলে শেষমেশ চিনতে পারলি আমাকে? কি জন্য তুমি আমাকে ফোন করেছো? তোর সাথে আমার কিছু কথা আছে, তুই আজ আমার সাথে দেখা কর। কিন্তু আমি কিভাবে যাব? আমি জানি না, প্লিজ বোন আমার, একটিবার দেখা কর আমার সাথে। কোথায় দেখা করতে যেতে হবে? তুই আগে যে স্কুলে পড়তিস সেই স্কুলের সামনে যে রেস্টুরেন্টটা আছে সেখানে চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা। ফোনটা রেখে দিয়ে তৃষা ভাবতে লাগলো তার যাওয়া উচিত হচ্ছে কিনা, কারণ এটা রিনার কোনো ষড়যন্ত্র হতে পারে। কিন্তু তাকে একবার রিনার সাথে দেখা করাটা অত্যন্ত জরুরি। কিছু জিনিস ক্লিয়ার করার আছে, আবার কিছু প্রশ্নের উত্তরও জানার আছে, আর সেটা শুধুমাত্র রিনার কাছে গেলেই সম্ভব হবে। তাই আর কোনো কিছু না ভেবে মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তৃষা বেরিয়ে গেল রিনার বলে যাওয়া রেস্টুরেন্টে। তৃষা অনেকক্ষণ যাবৎ বসে আছে, কিন্তু রিনা এখনো আসছে না। বেশ কিছুক্ষণ পর রিনা এসে তৃষার ঠিক অপোজিট চেয়ারে বসলো। তৃষা কিছুক্ষণ পর চুপ থেকে বলে উঠল, কি বলবে তাড়াতাড়ি বলো আপু। রিনা বলে উঠল, আকাশের লাইফ থেকে সরে যেতে কত টাকা নিবি? মানে? মানে এটা খুবই সিম্পল। আমি এটা খুব ভালোভাবেই জানি যে আকাশের ভালোবাসার মানুষ আমি। এটা জানার পর তুই কখনোই ওর লাইফ থেকে যাবি না। এটাই কি স্বাভাবিক নয় আপু? শোন, আমি এখানে তোর সাথে তর্ক করতে আসিনি, তোকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আকাশ যেন কোনোদিনও জানতে না পারে যে তুই আমার চাচাতো বোন, তাহলে সেটা তোর জন্য বা তোর ফ্যামিলির জন্য কারোরই ভালো হবে না। কি করবে তুমি? আমার বাবাকে তো পথে নামিয়ে দিয়েছে তোমার বাবা। ভাবতেই ঘৃণা লাগছে চাচা কিভাবে পারলো নিজের ভাইয়ের সাথে প্রতারণা করতে। নিজের ভাই নয়, সৎ ভাই। আর শোন, আমি এখানে আমার আব্বুর নিন্দা শুনতে আসিনি। তোকে যেটা বলছি সেটা শুন মন দিয়ে। তুই যদি আমার আর আকাশের মাঝখানে আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি কি সত্যি আকাশকে ভালোবাসো? তোর কি মনে হয়? আমার তো মনে হয় না। এতে কোনো একটা স্বার্থ নিশ্চয়ই আছে, কারণ তুমি কখনোই কাউকে ভালোবাসতেই পারো না। এই নিয়ে কম ছেলে জীবন তুমি নষ্ট করনি। বাহ, আমার সাথে কাটানো মুহূর্তগুলো এখনো তোর মনে আছে? আপু, সবে তো 3 বছরে একটু বেশি হলো তোমাদের থেকে আলাদা হয়েছি।
আর এমনিতেও মানব মস্তিষ্কের স্মৃতি ধরে রাখার ক্যাপাসিটি অনেক বেশি। সেই জায়গায় নিজের চাচার বিশ্বাসঘাতকতা আর চাচাতো বোনের অন্যায় কাজগুলোর কথা এত সহজে কিভাবে ভুলে যায় বলো আপু? মুখ সামলে কথা বল। আমি আমার মুখ সামলেই কথা বলি। লজ্জা করে না তোমার আকাশের মতন একটা ভালো মানুষকে ঠকাতে? এতে তোমার কি স্বার্থ আছে? যদি তুমি সত্যি আকাশকে ভালোবাসতে তাহলে আমি তোমাদের দুজনের জীবন থেকে সারা জীবনের মতো চলে যেতাম। কিন্তু আমি এটা নিশ্চিত যে তুমি কোনো উদ্দেশ্য নিয়ে আকাশের জীবনে এসেছো। রিনা কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে উঠল। ছোটবেলা থেকেই তোর খুব বুদ্ধি, আর এখনো তাই আছিস। ঠিক বলেছিস, এমনি আকাশের জীবনে আমি আসিনি। এমনিতে আকাশের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। একটা বোকা হাতারাম সারাক্ষণ কানের কাছে মামা করতে থাকে। আমি তো শুধুমাত্র আব্বুর জন্য এত কিছু করেছি। চাচার জন্য? হ্যাঁ, আব্বু সবসময় স্বপ্ন দেখতো টপ বিজনেসম্যান হওয়ার, কিন্তু তিনি কখনোই তা হতে পারেনি শুধুমাত্র দুজন মানুষের জন্য। তাই লাইফে আব্বু শুধুমাত্র দুজন শত্রু ছিল, এক নিজের সৎ ভাই নাজমুল শেখ, তাকে তো তিনি ছোটবেলা থেকেই ঘৃণা করতেন, আর একজন হলো রাহাত খান, যে আকাশের বাবা। আকাশের বাবা ছিল টপ বিজনেসম্যান, আর তার ঠিক পরে ছিল তোর বাবার নাম। তাই আব্বু প্রথমে চাচাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করলো, আর কিছুদিনের মধ্যে সফল হয়ে গেল। চাচা অবশ্য পরে সব সত্যি জানতে পেরেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আব্বুর সেকেন্ড টার্গেট ছিল রাহাত খান, খান ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। রাহাত খানের পর খান ইন্ডাস্ট্রির একমাত্র মালিক হবে তার একমাত্র ছেলে আকাশ খান। আব্বু খোঁজ নিয়ে জানতে পারলো আকাশ বিদেশে গিয়েছে তার স্টাডি কমপ্লিট করতে। আব্বু আবার প্ল্যান সাজালো, আমাকে পাঠিয়ে দিল বিদেশে। আকাশ যেখানে স্টাডি কমপ্লিট করছিল আমাকেও সেই একই ইউনিভার্সিটিতেই ভর্তি করিয়ে দিল। তারপর আস্তে আস্তে সেখানে আকাশের সাথে আমার পরিচয় হয়, তারপর বন্ধুত্ব এবং পরে ভালোবাসার অভিনয়। এই সব শুধুমাত্র আমার আব্বুর জন্য, বিকজ আই লাভ মাই আব্বু। ছোটবেলা থেকে আমার আব্বু অনেক কষ্ট পেয়েছে শুধুমাত্র তোর বাবার জন্য। তাই তোর ভালোর জন্যই বলছি আকাশের জীবন থেকে সরে যা, নইলে এর ফল ভালো হবে না। চাচার সবেমাত্র অপারেশন হয়েছে, এর মধ্যে যদি তিনি জানতে পারেন যে তার একমাত্র আদরের মেয়ে যে বিয়েটা করেছে সেটা আসলে কন্ট্রাক্ট ম্যারেজ, তাহলে চাচার কি হবে ভেবে দেখেছিস? তাই বলছি সাবধান। এই বলে রিনা চলে গেল সেখান থেকে। তৃষা রিনার যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আপু তুমি আর চাচা সবসময় আমাদেরকে ভুলই ভেবে এসেছো। যদি চাচা কোনোদিন বাবাকে নিজের সৎ ভাই না ভেবে আপন ভাই ভাবতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তৃষা বাড়ি ফিরতে ফিরতে ভাবছে কি করা যেতে পারে, কারণ সে বেঁচে থাকতে কখনোই চাচার এই অসৎ উদ্দেশ্য সফল হতে দেবে না। কিন্তু আকাশকে কিভাবে বোঝাবে যে রিনা ভালো মেয়ে নয়? বাসায় ফিরে তৃষা যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এটা কিভাবে সম্ভব? আকাশ হন্তদন্ত হয়ে তার মাকে কোলে নিয়ে নামছে, চোখে মুখে কোনো কিছু হারানোর ভয়। তৃষা মাকে এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। আকাশকে কিছু জিজ্ঞেস করবে তার আগে আকাশ তার মাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। তৃষা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। কি হচ্ছে কিছু যেন তার মাথায় আসছে না। বাইরে বেরিয়ে দেখলো আকাশ চলে গিয়েছে। পরে সার্ভেন্টের কাছে জানতে পারলো বিকেলে তৃষা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে মায়ের শরীর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বাড়ির কাজের লোকেরা আকাশকে ফোন করে, কিন্তু আকাশের মিটিং থাকায় ফোন রিসিভ করতে পারে না। তারা তৃষাকেও ফোন করে, কিন্তু অনেকবার রিং বেজে যাওয়ার পরও তৃষা ফোন রিসিভ করে না। তখন বাধ্য হয়ে আকাশের ম্যানেজারকে ফোন করে জানায়, আর কিছুক্ষণের মধ্যে আকাশ বাড়ি ফিরে তার মাকে নিয়ে হসপিটালে চলে যায়। কথাগুলো শোনার পর তৃষা সঙ্গে সঙ্গে নিজের ফোন চেক করে দেখলো 24টা প্লাস মিসড কল, তার মধ্যে আকাশেরও অনেকগুলো মিসড কল। ফোন সাইলেন্ট হয় বুঝতে পারেনি। এতগুলো কল দেখে তৃষার নিজেরই খারাপ লাগতে শুরু করলো। সার্ভেন্টদের কাছ থেকে হসপিটালের নাম জেনে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলো আকাশ ওটির সামনে দাঁড়িয়ে আছে, মুখ অনেকটা শুকিয়ে গিয়েছে। আকাশকে দেখে তৃষার খুব মায়া হলো। আস্তে করে আকাশের কাছে গিয়ে তার পিঠে হাত রাখলো। আচমকা পিঠে কারো স্পর্শ পেয়ে আকাশ পেছনে ফিরে তৃষাকে দেখতে পেল। মুহূর্তের মধ্যেই আকাশের শুকিয়ে যাওয়া মুখ ভয়াবহ হয়ে গেল। আকাশের রক্তিম চোখ দেখে তৃষার বুক ছ্যাদ করে উঠল। শুকনো ঢোক গেলে কিছু বলতে যাবে তার আগে আকাশ হুঙ্কার দিয়ে বলে উঠল, কোথায় ছিলে তুমি? আকাশের কথার কি উত্তর দিবে তৃষা ভেবে পাচ্ছে না। আকাশ আবার বলে উঠল, কোথায় ছিলে? তৃষা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি জানো না আমার মা অসুস্থ? তোমাকে কিসের জন্য আমি বিয়ে করেছি তাকে তুমি ভুলে গিয়েছো? তারপর তৃষার বাহু দুটো শক্ত করে ধরে বলে উঠল, তোমার কোনো আইডিয়া আছে আমি তোমাকে কতবার ফোন করেছি? আরে যদি আমি সঠিক সময় না আসতাম তাহলে কি হতো বলো? তোমার বাবা মরতে মরতে বেঁচেছে শুধুমাত্র আমার দয়ায়, আর তুমি আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো কেন? আকাশের এরকম ভয়াবহ রূপ আর চিৎকার করে কথা বলায় তৃষা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। আকাশ এতে আরো রেগে যায়। এই শোনো, তোমার এই ড্রামাটিক কান্না বন্ধ করো। আমার মায়ের যদি কিছু হয় তাহলে আমি তোমায় ছাড়বো না। আমি সত্যি। চুপ, একদম চুপ, সরে যাও আমার চোখের সামনে থেকে। হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, আকাশ কি হয়েছে আন্টির? আকাশ পেছনে তাকে দেখলো রিনা এসেছে।
আকাশ আর কিছু না ভেবে রিনাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এতক্ষণ সে একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল। রিনাকে দেখে তার মনে হলো সে আশ্রয়টা পেয়ে গিয়েছে। সত্যি কি তাই? রিনাকে আকাশের বুকে দেখে তৃষার দম বন্ধ হয়ে আসছিল। হোক না এটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ, তবুও সে তো আকাশেরই বিবাহিত স্ত্রী। কি করে সহ্য করবে নিজের স্বামীর বুকে অন্য একজন নারীকে? কি হয়েছে আকাশ? মা মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। চিন্তা করো না আন্টি, কিছু হবে না। এই বলে আকাশকে ধরে সামনের একটা চেয়ারে বসালো আর তৃষার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। এই হাসি দিয়ে হয়তো সে তৃষাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইছে যে তার স্বামী খুব তাড়াতাড়ি অন্য কারো হতে চলেছে। দেখা যাক কি হয়, সবই নিয়তির উপর। কিছুক্ষণ পর ডাক্তার এসে আকাশকে তার কেবিনে যেতে বলল। আকাশ সেখানে গিয়ে যা জানতে পারলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ডাক্তার তাকে জানালো যে আকাশের মায়ের কাছে আর বেশি সময় নেই। পরিবারের সদস্যরা চাইলে তার সাথে এখনই দেখা করে নিতে পারে। খুব বেশি হলেও আর মাত্র 2 ঘন্টা সময় আছে আকাশের মায়ের হাতে। আকাশের মায়ের লিভার ক্যান্সার ছিল, তাও আবার 3rd স্টেজের। তাই লিভার নষ্ট হয়ে জার্মগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ডাক্তারের কাছ থেকে এমন জবাব পেয়ে আকাশ পুরোপুরি ভেঙে পড়েছে। অনেক কষ্টে নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলো। আকাশকে বের হতে দেখে তৃষা আকাশের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার কি বলল? আকাশ চুপ করে আছে, কোনো কিছু বলার ক্ষমতা নেই এখন তার। চারদিকে একবার তাকিয়ে ধীর গলায় বলে উঠল, রিনা কই? আপু তো, মানে উনি তো চলে গেলেন একটু আগেই। চলে গেল মানে? মানে ওনার একটা ফোন কল আসে, উনি বেরিয়ে গেলেন। আকাশ আর কিছু না বলে নিজের পকেট থেকে ফোনটা বের করে রিনার নাম্বার ডায়াল করলো। কিন্তু অপর পাশ থেকে একজন মহিলা কণ্ঠে বলে উঠলেন, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন সেটি এখন সুইচ অফ বলছে। আকাশে আর বুঝতে বাকি রইল না রিনা তার ফোনটা সুইচ অফ করে রেখেছে। ফোনটা পকেটে রেখে পাশে থাকা বেঞ্চে গিয়ে বসে পড়লো। আকাশকে এভাবে বসে পড়তে দেখে তৃষা গিয়ে আকাশের পাশে বসলো। তারপর ধীর গলায় জিজ্ঞেস করলো, ডাক্তার কি বললো? মা সুস্থ হয়ে যাবে তো? আকাশ আবারও চুপ হয়ে আছে। আর তৃষা অধীর আগ্রহে একটা নিরাপদ উত্তরের আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছে তার মুখের দিকে। কিছুক্ষণ চুপ থেকে আকাশ বলে উঠল, মায়ের কাছে আর মাত্র 2 ঘন্টা সময় আছে। এতটুকু কথা বলতে আকাশের গলা বারবার কেঁপে উঠছিল। আকাশের বলা কথাটা তৃষা যেন কোনো মতে বিশ্বাস করতে পারছে না। তার সদ্য শুষ্কতা পাওয়া আখি যুগল মুহূর্তের মধ্যেই আবার আর্দ্র হয়ে উঠল। ভেজা গলায় বলে উঠল, কিন্তু এটা কিভাবে সম্ভব? মায়ের এত বাড়াবাড়ি হয়ে গেল কিভাবে? মা তো একদম সুস্থ ছিল, অসুস্থতার কোনো লক্ষণ আমি দেখিনি একদিনে। ডাক্তার বলল মায়ের লিভার নষ্ট হয়ে গিয়েছে আর শরীরের মধ্যে ক্যান্সারের জার্মগুলো ছড়িয়ে পড়েছে। মা হয়তো আমাদের বুঝতে দেয়নি। আকাশ আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগে একজন নার্স এসে বলল, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, আপনারা কেউ চাইলে তার সাথে দেখা করতে পারেন, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি। এই বলে নার্স চলে গেল। নার্স চলে যাওয়ার পরে আকাশ হন্তদন্ত হয়ে তার মায়ের কেবিনের দিকে হাঁটা ধরলো। তৃষাও আকাশের পেছন পেছন হাঁটা দিল। কেবিনে গিয়ে দেখলো তার মা বেডে শুয়ে আছে, 2 হাতে ক্যানেল লাগানো, মুখে অক্সিজেন মাস্ক। মায়ের এমন রূপ দেখে আকাশ আর কান্না আটকাতে পারলো না, হু হু করে কেঁদে উঠলো। কিন্তু মাকে যে জড়িয়ে ধরে শেষবারের মতন কাঁদবে তারও উপায় নেই। মা যে তার আর আগের মতন নেই যে যখন তখন হুটহাট করে মাকে জড়িয়ে ধরবে। তার মা যে আজ মৃত্যু পথযাত্রী, তার মায়ের প্রায় সারা শরীরে ক্যানেল আর মুখে মাস্ক লাগানো। এইসব দেখে আকাশ বুঝতেই পারছে না যে সে তার মাকে কি উপায়ে অন্তত একবার হলেও জড়িয়ে ধরবে। কিন্তু আর উপায় না পেয়ে খুব সাবধানে মায়ের ডান হাতের উপর হালকা করে হাত ছুঁয়ে কাঁদতে লাগলো। তৃষাও তার শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখতে পারছে না, একপাশে চুপটি করে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। কম দিনের পরিচয় হলেও তিনি যেন তৃষার খুব কাছের একজন মানুষ হয়ে গিয়েছিল। আকাশের মা আলতো করে চোখ খুলে তাকালো, তারপর কাঁপা হাতে আকাশের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমার মনে হয় তোদের ছেড়ে চলে যাওয়ার সময় চলে এসেছে রে। মা এইভাবে বলো না প্লিজ। মা তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাব, সেখানে তোমার ভালো চিকিৎসা করাবো। এটা ভালো হসপিটাল নয়, এ আমার আগেই বোঝা উচিত ছিল। চুপ কর বাবা, মিথ্যা আশা দিস না। আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই, তুই আমার একটা কথা রাখবি? মা, ও মা, এইভাবে বলো না প্লিজ। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। ওফ, তুই আমার কথা শোন চুপ করে। আমি চলে গেলে একদম ভেঙে পড়বি না, তোকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের বাবার কোম্পানিটাকে আরো বড় করতে হবে। তুই যদি ভেঙে পড়িস তাহলে তো আমি মরে গিয়েও শান্তি পাবো না রে। এতটুকু বলে তিনি কাশতে লাগলেন। আকাশ তাড়াতাড়ি করে বলে উঠল, মা, তোমার খুব কষ্ট হচ্ছে না? তুমি দাঁড়াও, আমি ডাক্তারকে এক্ষুনি ডেকে আনছি। তৃষা, তুমি মায়ের পাশে একটু বসো, আমি এক্ষুনি আসছি। এ বলে আকাশ বেরিয়ে গেল। আকাশের মা অসুস্থ গলায় বলে উঠল, তৃষা, তৃষা পাশ থেকে বলে উঠল, এই তো মা,
আমি আমি এখানে। আয় আমার পাশে এসে বস। তারপর তৃষার হাত নিজের হাতের মুঠোয় এনে বলল, কথা দে তুই আমার এই পাগল ছেলেটাকে সামলাবি, ওকে ছেড়ে কোনো দিনও কোথাও যাবি না। আমি চলে গেলে ও যে বড্ড ভেঙে পড়বে, ওকে তুই সামলাবি, কথা দে আমায়। মা তোমার কিছু হবে না। আর কিছু বলতে না দিয়ে বলে উঠল, দেখ তৃষা, আমি বাচ্চা নই, আমি সব জানি, তাই বলছি কথা দে আমায়। তৃষা কাঁদতে কাঁদতে মায়ের হাত আলতো করে চেপে ধরে বলে উঠল, কথা দিচ্ছি মা, ওনাকে ছেড়ে আমি কোনো দিনও কোথাও যাব না। তুই আমাকে আজ অনেক শান্তি দিলি রে মা, ভালো থাকিস তোরা, মন থেকে এই দোয়া করলাম। একটু পর আকাশ এলো, সঙ্গে ডাক্তার নিয়ে। কিন্তু এতক্ষণে সবকিছু শেষ। আজ 1 মাস হয়েছে আকাশের মা মারা গিয়েছে। আকাশ নিজেকে অনেকটা সামলে নিয়েছে। মাকে দাফন করার আগে রিনার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারে রিনার ফোন সুইচ অফ আসছে। তারপর থেকে আকাশ আর রিনাকে ফোন দেয়নি। কিছুটা চাপা অভিমান আর কিছুটা রাগে জন্যই আকাশ রিনাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। এ কয়দিনে তৃষা এক হাতে নিজের সংসার সামলিয়েছে, আর আরেক হাতে আকাশকে সামলিয়েছে। আকাশ এখন আর তৃষার সাথে বাজে ব্যবহার করে না। তৃষাকে এখন একটু হলেও আকাশ পছন্দ করে। এখন তার একটাই স্বপ্ন, নিজের বাবার কোম্পানিটাকে আরো উঁচুতে তুলতে হবে তাকে। সকালে ব্রেকফাস্ট করে আকাশ অফিসে চলে গেল, আর তৃষা বাসার কাজে লেগে পড়ল। মাঝে মাঝে মায়ের ফাঁকা রুমের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে ভাবে, মায়ের দেওয়া কথা কি শেষমেশ সে রক্ষা করতে পারবে? তৃষার একটা বিষয় বেশ অনেকটাই অবাক। সেই দিনের পর থেকে রিনাকে আর দেখেনি, কিন্তু রিনা কোথায় যেতে পারে এটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। তার ভাবনায় ছেদ পড়ে ফোনের শব্দে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আকাশ বলে উঠল, কি করছো? তেমন কিছু না। আপনি অফিসে পৌঁছে গিয়েছেন? হ্যাঁ, মাত্র এলাম। শোনো, তোমাকে যেটা বলার জন্য ফোন করেছিলাম। বলুন। আজ আমার ফিরতে একটু লেট হতে পারে। সে কি, কেন? আমার 2টো মিটিং আছে, সেটা ক্লিয়ার করে বাসায় ফিরবো। ওকে, সাবধানে থাকবেন। রাখছি। আচ্ছা। আকাশের সাথে কথা বলার পর তৃষা যেই ফোন রাখতে যাবে তখনই ফোনটা আবারও বেজে উঠল। তৃষা ভেবেছে আকাশ হয়তো তাকে আবার ফোন করেছে, তাই ফোনটা রিসিভ করে নিল। ফোনটা রিসিভ করতে একজন বলে উঠল, তৃষা প্লিজ আমাকে বাঁচা, ও ও আমাকে মেরে ফেলবে। কে? আমি রিনা। আপু, তোমার কি হয়েছে? তোমার গলা এমন লাগছে কেন? তুমি ঠিক আছো তো? না বোন, আমি ঠিক নেই, প্লিজ আমাকে বাঁচা। আপু, তুমি কাঁদছো কেন? আমাকে বলো তোমার কি হয়েছে। তুই এক্ষুনি হোটেল ব্লু ম্যানশনে চলে আয়। হোটেল ব্লু ম্যানশন? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি আয় প্লিজ, নইলে আমি মরে যাব। আপু তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এ বলে তৃষা ফোন কেটে তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল ব্লু ম্যানশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তাড়াহুড়োর চক্করে আকাশকে জানাতেও পারলো না। যতই হোক রিনা তার আপন বোন, সে যতই তাদের পর ভাবুক না কেন। হোটেল ব্লু ম্যানশনে গিয়ে রিনাকে কোথাও খুঁজে পেল না। তৃষা ফোনটা বের করে রিনাকে ফোন করলো। আপু, তুই কোথায়? এসে গিয়েছিস? হুম। আচ্ছা, তুই রুম নাম্বার 207-এ চলে আয়, আমি তোর জন্য ওখানেই অপেক্ষা করছি। কিছুটা চিন্তিত গলায় বলে উঠল তৃষা। আপু, তুমি তো আমার সাথে অন্য কোথাও দেখা করতে পারতে, এখানে কেন? তৃষা বোন, আমার দরকারটা এখানে, তুই প্লিজ সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আয়, নইলে আমি বাঁচবো না। আচ্ছা আপু, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। হুম। এ বলে ফোনটা রেখে তৃষা হোটেল ম্যানেজারের কাছ থেকে জেনে 207 নম্বর রুমের দিকে হাঁটা দিল। 207 নম্বর রুমের সামনে এসে একবার কলিং বেল চাপতেই দরজা খুলে গেল, কিন্তু ঘরে ঢুকে দেখলো সেখানে রিনা নেই। তৃষা আশ্চর্য হয়ে গেল, কেউ না থাকলে দরজা কি করে খুলে গেল আপনা আপনি? হঠাৎ দরজা বন্ধ করার আওয়াজে তৃষা পেছনে ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেল। একটা অচেনা ব্যক্তিকে এই রুমের মধ্যে দেখে তৃষা অনেকটাই অবাক, আর তার থেকে বেশি রেগে গিয়েছে। তাই কিছুটা কড়া গলায় বলে উঠল, এটা কি ধরনের অভদ্রতা? অন্যের রুমে বিনা পারমিশনে কি করে ঢুকে গেলেন আপনি? লোকটা শয়তানি হাসি দিয়ে বলে উঠল। আমি আমার রুমে আছি ম্যাডাম। তৃষা প্রথমে কিছুটা অবাক হলো, তারপরে ভাবলো হয়তো সে ভুল করে অন্য রুমে ঢুকে পড়েছে। তাই লোকটাকে উদ্দেশ্য করে বলল, সরি, আমি মনে হয় ভুল করে রুমে ঢুকে পড়েছি। আপনি ঠিক রুমেই ঢুকেছেন ম্যাডাম। মানে? মানেটা হলো, এ বলে লোকটা শয়তানি হাসি দিয়ে তৃষার দিকে এগোতে লাগলো। হঠাৎ লোকটাকে নিজের কাছে আসতে দেখে তৃষা কিছুটা ঘাবড়ে গেল। লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? লোকটা আবারও শয়তানি হাসি দিয়ে বলে উঠল। একটু পরেই বুঝতে পারবেন। তৃষা তাড়াতাড়ি করে পেছনের দিকে ফিরে দরজার দিকে যেতে নিবে, ঠিক তখনই লোকটা তৃষার হাত ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এবার তৃষা প্রচন্ড রেগে গেল, নিজের হাত বারবার ছাড়াতে চেষ্টা করছে। আমার হাত ধরার সাহস আপনাকে কে দিল? কিন্তু লোকটা তৃষার কথায় পাত্তা দিল না, উল্টো হাত ছাড়ার বদলে জড়িয়ে ধরলো তৃষাকে। এবার তৃষা প্রচন্ড রেগে গেল, নিজের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে
তার গালে ঠাস ঠাস করে দুটো চড় মারলো। তারপর বলে উঠলো, আর এক পা আমার দিকে এগোলে আমি আপনার কি অবস্থা করব তা আপনার ধারণারও বাইরে। আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব। এই বলে তৃষা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে এলো। আর সেই লোকটা নিজের গালে হাত রেখে তৃষার দিকে যাওয়ার দিকে এক রহস্যময় হাসি দিয়ে বলল, আমার যা কাজ তা হয়ে গিয়েছে ম্যাডাম। এদিকে রিশা বের হওয়া মাত্রই রিনা তাকে ফোন করলো, কিন্তু রিনা ফোন ধরার বদলে ফোনটা কেটে দিল। তৃষা মনে মনে ভাবছে, আপু ফোনটা কেটে দিল কেন? আচ্ছা, আমি কোনো ভুল করিনি তো এখানে এসে? আপুকে তো আমি কোথাও খুঁজে পেলাম না, আর তার উপর আপু ফোনটাও কেটে দিচ্ছে বারবার। না না, আমার একদম উচিত হয়নি আপুকে বিশ্বাস করে এখানে আসা। আর লোকটাই বা কিভাবে আপুর বলে যাওয়া রুমটায় ছিল? সব কেমন ভুলে যাচ্ছে, আমার কিচ্ছু মাথায় আসছে না। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। এ বলে তৃষা বাসার উদ্দেশ্যে চলে গেল। বাসায় ফিরে তৃষা আকাশকে বিষয়টা জানাতে চাইলেও আকাশের মনের অবস্থা ভালো নয় দেখে বিষয়টাকে এড়িয়ে গেল। পরের দিন ছুটি থাকায় আকাশ বাসাতে বসেই অফিসের কাজ করছিল। তৃষা সকাল সকাল সমস্ত কাজ সেরে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ তৃষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হ্যাঁ, আসলে আমি বলতে চাইছিলাম যে। তৃষাকে থামিয়ে আকাশ বলে উঠলো, এত ভনিতা না করে যা বলবে সোজাসুজি বলো। আসলে আমি একটু বাবার সাথে দেখা করতে চাই। ও, কিন্তু আমার তো একটা দরকারি কাজ আছে, আমি এখন কি করে যাব তোমার সাথে? না না, ঠিক আছে, আমি একা চলে যেতে পারবো। আকাশ কিছুটা ভেবে বলে উঠলো, আচ্ছা, আজ বিকালে গেলে হয় না? তাহলে আমার কাজটাও হয়ে যায়, আর আজ রাতে তোমাদের বাসায় থাকাও যাবে। তৃষা খুশিতে গদগদ হয়ে উঠলো, তাহলে তো খুবই ভালো হয়। হুম। বিকেলে আকাশ রেডি হয়ে নিচে নেমে তৃষার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তৃষা রেডি হয়ে নিচে নামলো। আকাশ তৃষা বাইরে বের হবে ঠিক এমন টাইমে রিনা কোথা থেকে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে রিনাকে নিজের কাছ থেকে জোর করে ছাড়িয়ে নিজের সামনে দাঁড় করালো। রিনার দিকে রাগি চোখে তাকিয়ে বলে উঠলো, তোমার সাহস কি করে হয় আমাকে এভাবে জড়িয়ে ধরার? রিনা কিছুটা অবাক হয়ে বলে উঠলো, মানে কি আকাশ বেবি, আমি তো সবসময় তোমাকে এইভাবেই জড়িয়ে ধরি। তখন আর এখন এক নয় রিনা, এখন আমি বিবাহিত। তোমার জানা উচিত একজন বিবাহিত পুরুষকে যখন তখন এইভাবে জড়িয়ে ধরা যায় না। হোয়াট? বিবাহিত তুমি? কবে বিবাহিত হলে আকাশ? ওকে তো তুমি ডিভোর্স দিয়ে দিবে কিছুদিন পর, তারপর তো আমরা বিয়ে করব, তাই না বেবি? এই বলে আকাশকে আবার জড়িয়ে ধরলো। আকাশ এবার প্রচন্ড রেগে রিনাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠলো, একদম আমার থেকে দূরে থাকো। আমার ভাবতেই ঘৃণা করছে যে তোমার মতন একজন মেয়েকে আমি ভালোবেসেছিলাম। ছি। আকাশ, আমার কথাটা একবার শোনো। কি কথা শুনবো? কোথায় ছিলে তুমি যখন আমার মা মারা যায় আর আমি একটু আশ্রয়ের জন্য তোমাকে পাগলের মতন খুঁজে বের হচ্ছিলাম? কোথায় ছিলে তুমি যখন আমি তোমাকে ফোন করছিলাম আর তুমি তোমার ফোন সুইচ অফ করে রেখেছিলে? আর এখনই বা কেন এসেছো এখানে? আকাশ, তুমি জানতে চাও তো এতদিন আমি কোথায় ছিলাম? তাহলে তুমি তোমার বউয়ের কাছে জিজ্ঞাসা করো যে আমি এতদিন কোথায় ছিলাম। তৃষা এতক্ষণ চুপচাপ সব দেখছিল। এবার সে বলে উঠলো, কি বলতে চাইছেন আপনি? আমাকে কবে থেকে আপনি বলছিস তৃষা? নিজের চাচাতো বোনকে কেউ আপনি করে বলে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো কখনোই আমাকে আপন বোন বলে ভাবিসনি। আমার আব্বু তোর বাবার সৎ ভাই বলে তুই আর তোর বাবা আমাদের তো সহ্যই করতে পারিস না তৃষা। আর তাই তো তুই এই প্ল্যানটা করলি, তাই না? এসব কি বলছো তুমি আপু? আকাশ কনফিউজড হয়ে বলল। এসব কি বলছো তোমরা? রিনা বলে উঠলো, আকাশ, তৃষা কি তোমাকে কখনো বলেছে যে আমি ওর চাচাতো বোন? না। কারণ তুমি বারণ করেছিলে আপু আকাশকে সমস্ত বিষয়টা জানাতে। আর কত মিথ্যে কথা বলবি তুই? প্লিজ এবার থাম। আকাশ, আমি তোমাকে আজ সমস্ত সত্যি কথা বলতে এখানে এসেছি। তৃষা যখন জানতে পারলো আমি তোমার পছন্দের মানুষ, তখন ও প্ল্যানটা বানিয়েছিল। আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসতাম আর ওর সমস্ত কথাও শুনতাম। যেদিন তোমার মা হসপিটালে ছিলেন আর তুমি গিয়েছিলে ডাক্তারি কেবিনে, তখন আমি আর তৃষা একসাথেই বসেছিলাম। হঠাৎ ও আমাকে বলে ওঠে আমি যদি তোমার জীবন থেকে না চলে যাই তাহলে সে পুলিশের কাছে তোমার নামে মামলা করবে। আমি কিছুটা ঘাবড়ে গেলেও ওকে জানাই যে আমি তোমাকে আর আন্টিকে এমন পরিস্থিতিতে ফেলে কিছুতেই যেতে পারবো না। তখনও ভয় দেখাই যে আমি যদি তোমার জীবন থেকে সরে না দাঁড়াই তাহলে ও সুইসাইড করবে। বিশ্বাস করো আকাশ, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে আমি তৃষাকে প্রচণ্ড ভালোবাসতাম। তাই অমন পরিস্থিতিতে কি করব ভেবে না পেয়ে আমি ওর কথাই মেনে নিয়েছিলাম। ফোন সুইচ অফ করেছিলাম, কারণ আমি তোমাকে মিথ্যে বলতে পারতাম না আকাশ। বাহ আপু, কি চমৎকার মিথ্যে কথাই না বললে। আচ্ছা, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমাকে এসব বলেছি? চুপ করো রিনা, তৃষার নামে মিথ্যা কথা বলো না, এতে ওর কি স্বার্থ? স্বার্থ আছে আকাশ। তৃষার ওর বাবা তোমার প্রপার্টি চাই, তাই ওরা আমাকে তোমার কাছে থেকে দূরে সরিয়ে দিতে চায়। আর তৃষা ভালোভাবেই জানে আন্টি চলে যাওয়ার পর তুমি সমস্ত সম্পত্তির মালিক হবে। আর তাছাড়া ও অন্য একটা ছেলেকে ভালোবাসে। সেটাও বাসতেই পারে, আমিও
তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আকাশ, আমাদের সম্পর্কটা পবিত্র। ও তো তোমার অনুপস্থিতিতে ওর প্রেমিকের সাথে হোটেলে দেখা করতে যায়। আমার ভাবতেও ঘৃণা করছে যে ও আমার বোন। ছি। আপু প্লিজ চুপ করো, এভাবে মিথ্যে কথা বলো না। কি প্রমাণ আছে তোমার কাছে তৃষাকে এত বড় অপবাদ দিচ্ছ? কিসের উপর ভিত্তিতে? রিনা একটা শয়তানি হাসি দিয়ে বলে উঠল। আচ্ছা আকাশ, তুমি ওকে জিজ্ঞেস করো তো ও কাল হোটেল ব্লু ম্যানশনে গিয়েছিল কিনা। না, তৃষা কাল কোথাও যায়নি। তুমি ওকে জিজ্ঞাসা করো। আকাশ তৃষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তুমি কাল গিয়েছিলে? তৃষা আকাশের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপুর জন্য গিয়েছিলাম। আর কত মিথ্যা বলবি তুই? আকাশ ও কাল হোটেল ব্লু ম্যানশনে গিয়েছিল আমার সাথে দেখা করতে নয়, ওর প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল। আসলে আন্টি মারা যাওয়ার পর আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক ট্রাই করি, কিন্তু তৃষার জন্য তা সম্ভব হচ্ছিল না। তাই আমি বেশ কিছুদিন ধরে তৃষাকে ফলো করছিলাম কিছু প্রমাণ জোগাড় করার জন্য। আর কাল সেই সুযোগ পেয়েও গিয়েছিলাম। আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই জন্যই আমি কিছু নিয়ে এসেছি। আশা করি এটা দেখার পর তুমি আর আমাকে মিথ্যাবাদী বলবে না। এই বলে কিছু ছবি রিনা আকাশের দিকে এগিয়ে দিল। ছবিগুলো দেখতেই আকাশের মাথা গরম হয়ে গেল। নিজের স্ত্রীর অন্য পুরুষের বুকে দেখে যে কারোরই মাথা গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। রিনা প্ল্যান করে কাল ছবিগুলো তুলেছিল, আর ওই লোকটা রিনার কথাতেই এমন করেছিল। আকাশ তৃষার দিকে ছবিগুলো ছুড়ে দিয়ে বলে উঠল। কি এইসব? তৃষা ছবিগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আকাশ এগুলো সব মিথ্যে। রিনা আপু আমাকে ফাঁসানোর জন্য এমনটা করেছে, প্লিজ তুমি বিশ্বাস করো না। ছি তৃষা, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি আমার সাথে এমনটা করবে। এত লোভ তোমাদের! সামান্য প্রপার্টির লোভে তুমি আর তোমার বাবা এতটা নিচে নামতে পারো? আকাশ প্লিজ আমার বাবাকে লোভী বলবেন না। আর আমি মিথ্যে কথা বলছি না, রিনা আপু মিথ্যে কথা বলছে। চুপ করো তৃষা, আমার চোখের সামনে প্রমাণ। আমি সেটাকে বিশ্বাস না করে তোমাকে বিশ্বাস করব? এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোমার মতো একজন চরিত্রহীনা মেয়ের আমি মুখও দেখতে চাই না। আকাশ তৃষা যাও। না, আমি কোথাও যাব না। আমি এই বাড়ির বউ। মা আমাকে এই বাড়ির আর আপনার দায়িত্ব দিয়ে গিয়েছে আমার কাছে। দেখেছো বেবি কেমন মিথ্যে কথা বলছে ও? এ বাড়িতে থাকার জন্য তোমার মরা মায়ের নামেও মিথ্যে কথা বলতে একটু আটকাচ্ছে না। কেমন অসভ্য মেয়ে। আপু আমি আগে জানতাম তুমি খারাপ, কিন্তু আজ এতটা নিচে নেমে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। নিজের বোনকে চরিত্রহীনা প্রমাণ করতে তোমার একটুও বাঁধলো না, বাজে মেয়ে একটা। আর কিছু বলতে না দিয়ে আকাশ তৃষাকে ঠাটিয়ে চড় মারলো। তারপর বলতে লাগলো, নো মোর ওয়ার্ডস, বেরিয়ে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে, নইলে আমি পুলিশ ডেকে তোমাকে আর তোমার বাবাকে জেলে পাঠানোর ব্যবস্থা করবো। আর চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তারপর তুমি না হয় তোমার প্রেমিককে বিয়ে করবে। এখন বের হও আমার বাসা থেকে। এই বলে তৃষার হাত ধরে বাইরে বের করে দিল। তৃষা হাজার কাকুতি মিনতি উপেক্ষা করে আকাশ তৃষার মুখের সামনে দরজা লাগিয়ে দিল শব্দ করে। রাস্তা দিয়ে যেতে যেতে তৃষা এক হাত দিয়ে নিজের চোখের জল মুছছে আর ভাবছে আকাশ তাকে এতটা অবিশ্বাস কি করে করতে পারলো। এতদিন ওর সাথে থেকেও আকাশ ওকে বুঝলো না। না, আর সে থাকবে না আকাশ নামক মানুষের জীবনে। সারা জীবনের জন্য চলে যাবে তার জীবন থেকে সে। ওপরের আকাশের দিকে তাকিয়ে ছলছল চোখে বলে উঠল, মা আমাকে ক্ষমা করে দিও। তোমার ছেলের কাছে আমার হয়তো আর থাকা হবে না। যেখানে তোমার ছেলের মনে আমার প্রতি এক বিন্দু বিশ্বাস নেই, সেখানে কি করে তার সাথে সংসার করব? আমি তোমার ছেলের জীবন থেকে চলে যাব সারা জীবনের জন্য, কিন্তু তার আগে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা অত্যন্ত জরুরি। চিন্তা করো না, যাওয়ার আগে তোমার ছেলের জীবন থেকে রিনা নামক অভিশাপকে দূর করে তবেই যাব। আমি জানি তুমি আমাকে বুঝবে। এভাবে অনেকক্ষণ মায়ের সাথে কথা বলে যে করে হোক রিনার পর্দা ফাঁস করতেই হবে তাকে। কিন্তু তার আগে একজনের সাথে দেখা করাটা অত্যন্ত জরুরি। কিছু পুরনো হিসেব মেলাতে হবে। আকাশ এখনো বুঝতে পারছে না তৃষা এটা কি করে করতে পারে। রিনা আকাশের পাশে বসে বলে উঠল, আকাশ, অমন মেয়ের কথা ভেবে কষ্ট পেও না। রিনা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তৃষা এমন মেয়ে নয়। রিনা তাহলে ও কি করে এটা করতে পারে? আচ্ছা, এটা কোনো চাল নয় তো? কি বলছো আকাশ? আমি নিজের চোখে তৃষাকে ওই ছেলের বাহুতে দেখেছি। বিশ্বাস করো, প্রথমে আমিও এটা মেনে নিতে পারিনি, কিন্তু এটাই সত্যি আকাশ। আচ্ছা আকাশ, আমরা আবার পারি না এক হতে? আমি তোমাকে খুব ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি। আমি জানি তোমার মনে তৃষাকে নিয়ে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু সেটা শুধুমাত্র মায়া, এছাড়া আর কিছুই নয়। তুমি ওকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও আকাশ। রিনার কথায় আকাশ কিছুই বলল না, শুধু নীরবতা পালন করলো। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তৃষা এমন করতে পারে। বেশ অনেকটা জায়গা দখল করে ফেলেছে তৃষা আকাশের মনে, তাই সে কিছুতেই মেনে নিতে পারছে না। রিনা চলে গেলেও তার এতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে তৃষা চলে যাওয়ায়। এদিকে রিনার মাথায় বিশাল গরম হয়ে যাচ্ছে। এক্ষুনি তার ইচ্ছে করছে আকাশের গালে ঠাঁটিয়ে দুটো চর বসাতে, কিন্তু আফসোস তার হাত পা বাঁধা, সে কিছুই করতে পারবে না। বিশাল বড় এক
চকচকে সাদা বাসার সামনে দাঁড়িয়ে আছে তৃষা, চোখে পানিতে টলমল করছে। কিছু বছর আগে বাড়িটা তার বাবার ছিল, কিন্তু এখন ভাবতেই ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। পুরনো গেটম্যান চাচা এখনো আছে, তাই তিনি তৃষাকে চিনতে পেরে বলে উঠল, আরে মামুনি, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম তোমায়। বড় স্যার আর বড় মেম সাহেব কেমন আছেন? আর ছোট সাহেব, সে কেমন আছে? তৃষা একটা মলিন হেসে বলে উঠল, সবাই ভালো আছে চাচা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মামুনি, তুমি এখানে বসো, আমি ছোট সাহেবকে এক্ষুনি ডেকে আনছি। না না চাচা, তার দরকার নেই, আমি নিজে গিয়ে দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। বিশাল বড় গেটটা ঠেলে তৃষা প্রবেশ করলো শ্বেত পদ্মে। তৃষা শখ করেই বাসার রঙের সাথে মিল দিয়ে বাসার নাম রেখেছিল শ্বেত পদ্ম। এতদিন হয়ে গেল নেম প্লেট বদলানো হয়নি। নিজের বাবার শখ করে বানানো বাসাটা এখন তার চাচার। বিকালে একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছেন নাইম শেখ। আর ফিরবে নাই বা কেন, তার মেয়ে কিছুক্ষণ আগেই এক চরম সুসংবাদ দিল। অবশেষে তার সমস্ত পথের কাঁটাকে সে দূর করতে পেরেছে। এটা ভেবেই নিজের মনের আনন্দকে উজাড় করে দিতে মন চাইছে বারবার, কিন্তু এখন সেটা সঠিক সময় নয়। আগে আকাশ আর রিনার বিয়ে হোক, তারপর আকাশের সমস্ত প্রপার্টি নিজের হাতের মুঠোয় চলে এলে সে বিশাল বড় এক পার্টি দিবে। এসব ভাবতে ভাবতে বেশ অনেকটাই মগ্ন ছিলেন, তাই তৃষার আগমন তাকে বুঝতে দিল না। তৃষার চাচার সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো চাচা? তৃষার কথায় নাইম সাহেব বেশ চমকে গেলেন। নিজের ভাতিজিকে এই সময় অন্তত নিজের বাসায় তিনি আশা করেননি, তাই কিছুটা তুতলিয়ে বলে উঠলেন, আরে তৃষা, তুই কেমন আছিস মা? তুমি আর তোমার মেয়ে যেমন রেখেছো চাচা। মানে? মানেটা খুব পরিষ্কার চাচা। আপুকে যে তুমি তোমার শিক্ষায় খুব ভালোভাবেই মানুষ করেছো, তা আজ আপুকে না দেখলে বুঝতাম না। ক্ষমতার লোভ তোমাদের চোখকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। এখনো সময় আছে চাচা, তুমি আর আপু দুজনে ভালো হয়ে যাও, নইলে আল্লাহ তোমাদের কোনোদিনও ক্ষমা করবেন না। এমনিতেও আমার বাবাকে তো জোর করে পথের ভিখারি বানিয়েই দিয়েছো, এবার অন্তত বাপ মাহারা ছেলেটার জীবন নষ্ট করো না। তৃষা, বেশ অনেকক্ষণ ধরে তোর বেয়াদবি সহ্য করছি, কিন্তু আর নয়, এক্ষুনি বেরিয়ে যা আমার বাসা থেকে। তৃষা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে উঠল, তোমার বাসা? চাচা, তোমার তো লজ্জা বলতে কিছুই নেই। নিজের ভাইয়ের দুঃসময় তাকে ঠকিয়ে এই বাসাটা নিজের নামে করতে একটুও তোমার বিবেকে বাঁধেনি? এমনিতেই আমি এই বাসায় বেশিক্ষণ থাকবো না, কারণ এই বাসাটা আমার বাবার অসহায়ত্ব আর তোমার জুলুমের কথা বারবার মনে করিয়ে দেয় আমাকে। আর একটা কথা, আমার বাবার যে ক্ষতি করেছো, সেই ক্ষতিটা আমি আকাশের জীবনে আসতে দিব না। অন্তত আমি বেঁচে থাকতে এটা কখনোই হবে না। এই বলে তৃষা বেরিয়ে গেল সেখান থেকে। নাইম সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ফোন বের করে পরিচিত নাম্বারে ডায়াল করলো। কিছুক্ষণ পর নাইম সাহেব বলে উঠলেন, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় এসো, দরকারি কিছু কথা আছে। হারি আপ। রিনা, ইউ হ্যাভ অনলি 1 hour, হারি আপ। ওকে বাপি। নাইম সাহেব ফোনটা রেখে দিলেন। কিছুতেই তিনি তার প্ল্যানকে ফ্লপ হতে দিবেন না। নাইম সাহেবের রুমে বসে আছে রিনা। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, হাব্বু, তুমি টেনশন করো না, সব আমাদের প্ল্যান মতনই হচ্ছে। আকাশকে অনেক কষ্টে তৃষার বিরুদ্ধে নিয়ে এসেছি, কিন্তু আকাশ তৃষাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কিছু ক্লিয়ার করে বলছে না এখনো। তুমি তৃষার থেকে দূরে থাকবে আর আকাশকে যত তাড়াতাড়ি পারো কনভিন্স করো বিয়ের জন্য। জি আব্বু। আর হ্যাঁ, হোটেলের ছেলেটাকে বেশি বেশি টাকা দিয়ে এই শহর থেকে দূরে কোথাও পাঠিয়ে দাও। তো এখানে থাকলে সমস্যা হতে পারে, আকাশ কিংবা তৃষার নজরে পড়লে আমাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে। ওকে আব্বু, আমি ওর সাথে কথা বলবো, বাট কিছুদিন পরে। কেন? আসলে রাসেলের সাথে দেখা করতে যাবো আব্বু। উফ, কতবার বলেছি রাসেলের সাথে এমন হুটহাট করে দেখা করবে না, বা এনি চান্স আকাশ যদি জানতে পারে তাহলে আমরা শেষ। আব্বু, কিছু হবে না। এতদিন যখন আকাশ জানতে পারেনি, তাহলে এবারও জানতে পারবে না। কিন্তু এখন তোমার আকাশের পাশে থাকা জরুরি, নইলেও তোমার জেলে আটকাবে না। চিন্তা করো না আব্বু, আকাশ কিছুদিন একা থাকতে চাই, সে নাকি একটু সময় চাই তৃষাকে ভোলার। যত সব নাকামি। ওকে আব্বু, আমি আসছি। যাও। নাইম সাহেব কিছুটা হলেও শান্তি পেলেন। এবার দেখা যাক ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে। তৃষা চুপচাপ শুয়ে ভাবছে সে কি করতে পারে। তৃষা বাসায় আসার পর তার বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর তৃষার বাবা প্রচুর ভেঙে পড়েন। তৃষার মা তৃষার কথা ভেবে এক হাতে নিজের মুখে শাড়ির আঁচল চেপে কান্নাকাটি শুরু করে দেয়। তৃষা তাদের অনেক বুঝিয়ে শান্ত করতে পেরেছে। তৃষার এখন একটাই লক্ষ্য, যে করেই হোক নিজেকে নির্দোষ প্রমাণ করা আর আকাশকে সেভ করা। মাঝে কেটে গেছে একটা দিন। পরের দিন সকালে তৃষা বাসা থেকে বেরিয়ে পড়ল। প্রথমে তাকে হোটেল ব্লু ম্যানশনে যেতে হবে, তাকে হয়তো কোনো প্রমাণ পেয়ে যাবে। তৃষা হোটেল রিসেপশনে দাঁড়িয়ে আছে। একজন মহিলা, খুব সম্ভবত হোটেলের রিসেপশনিস্ট, তৃষাকে জিজ্ঞেস করলো, ম্যাম, আমরা আপনাকে কি সাহায্য করতে পারি? আপু বলছি, আপনি কি আমাকে একটা তথ্য জানাতে পারবেন? কি তথ্য? বলছি 17 আগস্ট আমি এই হোটেলের 207 নম্বর রুমে এসেছিলাম।
এই রুমটা কার নামে বুক করা ছিল একটু বলতে পারবেন? মহিলাটা তড়িৎ গতিতে বলে উঠল। সরি ম্যাম, পার্সোনাল ডিটেলস আমরা কাউকে দিই না। আপু প্লিজ আমাকে এই সাহায্যটা করুন, আমি খুব বিপদে পড়েছি। মহিলাটা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কাউকে কিছু জানাবেন না, নইলে আমার চাকরি চলে যাবে। ওকে আপু। আই লাভ ইউ বেবি। বেবি তুমি কথা বলছো না কেন? ডোন্ট টক টু মি রিনা। একেই তো তুমি আমার সাথে ঠিক মতন দেখা করতে আসো না, তার উপর কাল আমি তোমাকে কতবার কল করেছি জানো, কিন্তু তুমি আমার ফোন রিসিভ পর্যন্ত করলে না। বেবু তুমি আমার উপর রেগে আছো? কি করব বলো, আকাশকে হ্যান্ডেল করতে হচ্ছিল, আর কাল আব্বু প্রচুর রেগেছিল। উফ আকাশ, আকাশ, আই এম টায়ার্ড অফ দিস রিনা। কবে আকাশের চ্যাপ্টার ক্লোজ হবে? প্লিজ রাগ করো না, আগেরবার তোমার সাথে 1 মাস থেকেছিলাম তো বলো। আর আকাশকে বিয়ে করে ওর সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিই, তারপর ওকে ডিভোর্স দিয়ে আমরা বিয়ে করে নিব বেবি। রিনা, আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে কিছুতেই সহ্য করতে পারবো না। উফ রাসেল বেবি, আকাশকে আমি আমার গায়ে টাচ পর্যন্ত করতে দিব না। আর এমনিতেই আমাকে সর্বপ্রথম তুমিই স্পর্শ করেছো, আর কেউ করেনি। আর আকাশ, সে তো এত বছরের রিলেশনশিপে আমাকে টাচ করা তো দূর, আমার হাতটা পর্যন্ত ধরেনি। আমার মন বলছে আকাশ এখনও তৃষাকেই ভালোবাসে, তাই তুমি চিন্তা করো না, বিয়ে হয়ে গেলেও ও আমাকে স্পর্শ করবে না। প্লিজ বেবি, মন খারাপ করো না, তোমার জন্য একটা গুড নিউজ আছে, আমি তোমার সাথে 2 দিন থাকবো। আকাশ জানতে পারলে? আরে বাবা, আকাশ আমাকে কিছুদিন তার কাছে যেতে বারণ করেছে, তৃষাকে ভুলতে তার নাকি সময় চাই। এবার তো হাসো বেবি প্লিজ। তৃষা হোটেল থেকে বেরিয়ে আকাশের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এক্ষুনি আকাশকে জানাতে হবে যে তৃষা তাকে মিথ্যে বলেনি। আকাশের বাসার সামনে দাঁড়াতেই দারোয়ান চাচা বলে উঠল, ভাবি আপনি? আকাশ আছে? না, সাহেব তো অফিসে গিয়েছে। ও। তৃষা আকাশের অফিসের উদ্দেশ্যে যাবে বলে ঘুরতেই কি যেন মনে করে চাচাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা পরশুদিন বিকালে যে ম্যাডাম এসেছিলেন তিনি কি চলে যাওয়ার পর আর এসেছিলেন? না ভাবি, আপনি যেদিন চলে যান ওই দিন একটু রাত পর্যন্ত এখানে ছিলেন, তারপর চলে গিয়েছিলেন, আর আসেননি। ও ঠিক আছে, আমি যেখানে এসেছিলাম সেটা আকাশকে জানাবে না। আচ্ছা ভাবি। তৃষার মনে একটু সন্দেহ হলো, কারণ তৃষাকে বের করে দেওয়ার পর রিনার এখন আকাশের সাথে থাকা উচিত, নইলে রিনার রাস্তা পরিষ্কার হবে না। সেই জায়গায় সে আকাশের সাথে নেই, এটা শোনার পর মনে একটা খটকা লাগলো। তাই সে রিনাদের বাসায় এলো, কিন্তু ভেতরে ঢুকলো না। দারোয়ান চাচাকে জিজ্ঞেস করলো, আচ্ছা রিনা আপু আছে? না, রিনা মামুন তো বাইরে গেছে। কোথায় গেছে জানো? না তো। তৃষা চাচার সাথে কথা বলছিল, এমন সময় রহিম ড্রাইভার বাসা থেকে বাইরে এলো। রহিমকে দেখে চাচা বলে উঠলো, আরে রহিম, তুই রিনা মামুনিকে নিয়ে গিয়েছিলি না? হ্যাঁ, কিন্তু কেন? তৃষা বলে উঠলো, প্লিজ একটু বলেন রিনা আপু কোথায় গিয়েছে, আসলে আপুর সাথে খুব দরকারি কথা আছে। আচ্ছা তুই মামুনিকে রিনা মামুনি যেখানে আছে সেখানে ছেড়ে আয় না, কিন্তু স্যার যদি কিছু বলে? আরে তুই জানিস মামুনিকে, ছোট সাহেবের ভাইয়ের মেয়ে, এই বাসার ছোট মেয়ে, আর তুই বলছিস সাহেব বকবে? প্লিজ আমাকে একটু নিয়ে চলুন আপুর কাছে। আচ্ছা চলুন। তৃষা যেন হাতে চাঁদ পেল, মনের কোণে এক আশার কিরণ উকি দিল, হয়তো কোনো প্রুফ পেয়ে যেতে পারে। আকাশ কি করবে কিছুই বুঝতে পারছে না, বারবার শুধু তৃষার কথাই মনে পড়ছে। অফিসের কোনো কাজে মন লাগাতে পারছে না। একবার ভাবছে তৃষা এমন কাজ করতে পারে না, আবার পরক্ষণে মনে হচ্ছে তাহলে রিনার আনা ছবিগুলো কি সবই মিথ্যা? ইস, যদি একবার তৃষা নির্দোষ এটা প্রমাণ হতো, তাহলে আকাশের থেকে খুশি বোধহয় আর কেউ হতো না। রহিম তৃষাকে একটা বাংলোর কাছে নামিয়ে দিয়ে বলে উঠল, রিনা মেম সাহেব এখানে নেমেছে, এর আগেও বেশ কয়েকবার রিনা মেম সাহেব এখানে এসেছিল। তৃষা ভ্রুকুচকে বলে উঠল, রিনা আপু এর আগেও এখানে এসেছিল? হ্যাঁ, অনেকবার এসেছিল। মেম সাহেব এখানে এসে কদিন করে থাকে, তারপর আমাকে আবার ফোন করে আমি এসে নিয়ে যাই। ও এখানে কি আপুর কোনো আত্মীয় থাকে? সেটা তো জানি না, কিন্তু একটা ছেলেকে এর আগে অনেকবার দেখেছি এই বাসাটায়। আগের বারে এসে তো 1 মাস ছিলেন এখানে। কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। আপনি যেতে পারবেন একা? হ্যাঁ আমি পারবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, কাউকে বলতে হবে না আমি এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে মেম সাহেব। এই বলে রহিম চলে গেল। তৃষা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, রিনা যে এতটা নিচু মন মানসিকতার হবে তা তৃষার ধারণার বাইরে ছিল। রিনা একটা অচেনা ছেলের বুকে মাথা রেখে শুয়ে আছে, গায়ে তাদের এক বিন্দুও কাপড় নেই। ছেলেটি রিনার আঙুলগুলো পেঁচাতে পেঁচাতে বলছে, ডার্লিং আর কিছুদিন থাকো না আমার কাছে। না তা হয় না বেবি, আকাশের ঝামেলাটা আগে মিটুক, তারপর তোমার কাছে আসবো বেবি। আকাশকে সামনে পেলে আমি খুন করব। করবে? বারণ করেছে কে? ঠিক আছে, এখন আসো তো আমার কাছে, তোমাকে আরো একটু আদর করি। জানালাটা বেডের এক সাইডে হয়, তৃষা রিনা এবং ছেলেটির খুব ভালোভাবে দেখতে পাচ্ছে এবং তাদের পাপ কর্মে এতটাই বিভোর যে আশেপাশে কি হচ্ছে তা দেখার হালেই নেই। তৃষা নিজের ফোনটা আস্তে করে বের করলো,
তারপর তাদের দুজনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করতে লাগলো। ভিডিও করার সময় তার হাত একটু কেঁপে উঠলো। নিজের আপুর এমন মুহূর্ত ভিডিও করতে একটু খারাপ লাগলেও নিজেকে প্রমাণ করার জন্য এই ভিডিও করতে তার একটুও খারাপ লাগছে না। ভিডিওটা প্রায় শেষ করে তৃষা সেখান থেকে চলে আসার জন্য পিছু ফিরবে, ঠিক তখনই রিনার বলা কিছু কথা তৃষার কানে এলো। বেবি, তুমি যে ছেলেটাকে ফিট করেছিলে না তৃষার সাথে অসভ্যতামি করার জন্য, তার সাথে আমাকে কাল একবার দেখা করতে যেতে হবে। ওকে, সে নয় যাবে, কিন্তু তুমি তো বললে আমার সাথে দুদিন থাকবে। আব্বু এক্ষুনি মেসেজ করেছে, কাল বাসায় যেতে বললো, কাজটা আগে শেষ করতে বললো। প্লিজ সোনা, রাগ করো না। ওকে, আমি জানতাম তুমি আমাকে বুঝবে। আই লাভ ইউ রাসেল। আই লাভ ইউ টু রিনা। আচ্ছা, ওই ছেলেটার সাথে কোথায় দেখা করতে যাবে? আব্বু বলল আশেপাশে কোথাও গেলে রিস্ক হয়ে যাবে, তৃষা কিংবা আকাশের চোখে পড়ে যেতে পারি, তাই আমাকে শহরের বাইরে কোনো একটা প্লেসে মিট করতে বলেছে। কোন প্লেসে? রয়্যাল তাজ রেস্টুরেন্টে। ও, আমিও যেতাম তোমার সাথে, বাট আমার একটা দরকারি কাজ আছে, তাই তোমার সাথে যেতে পারবো না। কাল কখন যাবে? ইটস ওকে রাসেল, আমি একা যেতে পারবো। সকাল 10টায় মিট করতে বলেছি। তুমি আমার গাড়িটা নিয়ে যেও, তোমারটা আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। তৃষার এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো সেখান থেকে। এমনিতেও এখান থেকে অনেক বেশি প্রমাণ জোগাড় করে ফেলেছে সে, আর বাকি প্রমাণের খোঁজও রিনা নিজের অজান্তে তাকে দিয়ে ফেলেছে। এখন তাকে বাসায় ফিরতে হবে, তারপর কাল রয়্যাল তাজ রেস্টুরেন্টে যেতে হবে তাকে। পরের দিন তৃষা রেডি হলো রয়্যাল তাজ রেস্টুরেন্টে যাওয়ার জন্য, বাট সে আজ নর্মাল লুকে বের হয়নি, একটা কালো কালারের বোরকা পরে বের হয়েছে। এতে রিনা তাকে চিনতেই পারবে না, আর তার কাছে প্রমাণ কালেক্ট করা অনেক সহজ হয়ে যাবে। তৃষা সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়লো নিজের বাসা থেকে। প্রায় 1 ঘন্টা 20 পর সে পৌঁছে গেল রয়্যাল তাজ রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে একটু দূরে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো রিনার জন্য। প্রায় 15 মিনিট পর একটা ছেলে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। তৃষা ছেলেটার দিকে বেশ ভালোভাবে তাকিয়ে দেখলো এটা সেই হোটেলের ছেলেটা। ছেলেটা আশেপাশে কিছুক্ষণ তাকিয়ে ভেতরে ঢুকে গেল। তৃষা ভাবলো রিনা হয়তো আগে থেকেই ভেতরে আছে, তাই সে আর কিছুক্ষণ অপেক্ষা করে ভেতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে চারদিক তাকিয়ে দেখলো সামনের দিকে 2টো সিটের পরে একটা 2 টেবিল সিটে ছেলেটা বসে আছে, কিন্তু রিনাকে সে কোথাও দেখতে পেল না। তৃষা ছেলেটা টেবিলের একদম পাশের একটা টেবিলে এসে বসলো। এতক্ষণ তৃষা যদি বোরকা ছাড়া অন্য কোনো পোশাকে আসতো তাহলে ছেলেটা তৃষাকে অনায়াসে চিনে ফেলতো। রিনা এখনো আসেনি, তাই তৃষার একটু সুবিধা হলো। তৃষা নিজের মোবাইলটা পার্সের সাথে হেলান দিয়ে এমন ভাবে রাখলো যাতে পাশের টেবিলে সবকিছুই তার মোবাইলে রেকর্ড হয়, কিন্তু কেউ সন্দেহ করবে না যে তৃষা কোনো কিছু ভিডিও করছে। একটু পর রিনা এলো, এসে সেই লোকটির পাশেই বসে বলল, ফারুক, তুমি এই শহর থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়ো। কিন্তু কেন ম্যাডাম? কোনো প্রশ্ন নয়, আমি তোমাকে 80 লক্ষ টাকা দিব। শর্ত একটাই, যত তাড়াতাড়ি পারো ওই শহর থেকে তোমায় চলে যেতে হবে। রাজি? ফারুক কিছুক্ষণ ভেবে বলল। ওকে ম্যাম, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কোন প্রশ্নের? আপনি আমাকে হোটেলে আপনার নিজের বোনের সাথে বাজে ব্যবহার করার জন্য এতগুলো টাকা দিলেন কেন? এতে তো আপনার বোনেরই বদনাম হবে। হোক, সেটাই তো আমি চাই। আর ও আমার নিজের বোন না। তোমাকে এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই নাও, এখানে 80 লক্ষ টাকা আছে, আর এখান থেকে চলে যাওয়ার পর আমার সাথে আর কোনোদিন যোগাযোগ রাখার চেষ্টা করবে না, মনে থাকবে? জি। এখন আমি উঠি। কিছু খাবেন না? না। এই বলে রিনা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তৃষাও বেরিয়ে এলো সেখান থেকে। সন্ধ্যার সময় তৃষা বসে বসে সমস্ত প্রমাণ একসাথে জড়ো করলো। 2টো ভিডিও এবং কিছু ছবি একটা অরেঞ্জ কালারের এনভেলপে ঢুকালো। ঠিক সেরকমই আরো একটা কপি অন্য একটা এনভেলপে ঢুকিয়ে আলমারিতে রেখে দিল। তারপর ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন করলো। রিনা এবং নাইম সাহেব সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করছিল। এমন সময় তাদের বাড়িতে পুলিশের লোক এলো। এসে নাইম সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার আর আপনার মেয়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে। নাইম সাহেব বেশ রেগে বলে উঠলেন, কার এত বড় সাহস আমার নামে এমন কেস করার? হঠাৎ পুলিশের পেছন থেকে একজন বলে উঠল, এতে অবাক হওয়ার কিছুই নেই চাচা, আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে, এবার আপনার শাস্তি পাওয়ার পালা। পুলিশের পেছন থেকে বেরিয়ে এলো তৃষা। ওকে দেখে রিনার আগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তোর সাহস কি করে হলো আমার আব্বুর বিরুদ্ধে মিথ্যা এলিগেশন আনার? তুই জানিস আমার আব্বু তোর আর তোর বাবার কি হাল করতে পারে? সাহসের এখনো কিছুই দেখোনি আপু, আগে আগে দেখো হোতা হেকিয়া। রিনা প্রচন্ড রেগে চিৎকার করে উঠল। কি বলতে চাইছিস তুই? তৃষার পাশ থেকে পুলিশ অফিসার বলে উঠল, মানেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে মিস্টার নাজমুল শেখের কিছু প্রপার্টির পেপারস, এগুলা কোর্ট থেকে পাশ করে আনা হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে নাজমুল শেখ কাউকে নিজের প্রপার্টি দেওয়ার কোনো চুক্তিতে স্বাক্ষর করেননি, কিন্তু একটা ভুয়া দলিল দেখিয়ে দাবি করেছিলেন নাজমুল শেখ এমন চুক্তি করেছিল। যাতে লেখা আছে তিনি যদি কোনোদিন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে একমাত্র আপনি নিজেই পারেন তার প্রপার্টি কিনতে। আর তাছাড়াও আপনি এই বাসা কেনার সময় কোনো টাকা দেননি।
বলা যায় জোর জবরদস্তি করে এই বাসায় আছেন আপনারা। নাইম সাহেব রেগে বলে উঠলেন। অফিসার, কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ অনেক কিছু আছে ভাই। নাজমুল শেখের কথায় নাইম সাহেব বেশ চমকে উঠলেন। নাজমুল শেখ ভেতরে ঢুকে বলে উঠলেন। তুই ভেবেছিলি আমি খুব দুর্বল, তাই তোর সব অন্যায় মেনে নিয়েছি, কিন্তু তুই ভুল। আমি আগে থেকেই জানতাম তোর এই নোংরা কুকুরটির কথা, কিন্তু তুই শুধুমাত্র আমার ভাই বলে এতদিন ছেড়ে দিয়েছি, কিন্তু আর নয়। তুই আর তোর মেয়ে মিলে আমার মেয়ের অনেক ক্ষতি করেছিস। তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি। মিস রিনা, আপনার বিরুদ্ধেও আমাদের কাছে অভিযোগ আছে। আকাশ খান নামক একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে প্রতারণা করা এবং আপনার বোনকে অন্যজনের দ্বারা হিউমিলেট করার জন্য আপনাকেও আমরা গ্রেফতার করব, আর এর জন্য যথেষ্ট প্রমাণও আমাদের কাছে আছে। আর নাজমুল শেখকে ফ্রড করার জন্য এই বাসা এবং নাজমুল শেখের সমস্ত প্রপার্টি আবার তিনি ফেরত পাবেন। রিনা আর নাইম সাহেব আর কিছু বলতে পারলেন না। তাদের সমস্ত পর্দা আজ ফাঁস হয়ে গিয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গেল। নাজমুল শেখ তৃষার দিকে তাকিয়ে বলল। আমার থেকে খুশি আজ আর কেউ নেই। আমি আজ সব পেয়েছি তৃষা। এবার তোর আর আকাশের মাঝে সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই আমি শান্তি পাবো। তৃষা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, তা হয় না বাবা। কেন মা? তুমি ভুলে গেছো কাল আমি তোমাদেরকে কি বলেছিলাম। হ্যাঁ, কিন্তু তুই কি পারিস না সব ভুলে গিয়ে আকাশকে ক্ষমা করে আবার সুখে শান্তিতে সংসার করতে? বাবা, যে সংসারে স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস নেই সেখানে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কাল যদি অন্য একজন আমার একটা এডিট ছবি আকাশকে দেখায়, তাহলে হয়তো দেখা গেল সে তখনও তাদের বিশ্বাস করলো আর আমাকে ভুল বুঝলো। তুই যখন নিজেই চাস না আকাশের সাথে সংসার করতে, তাহলে আমি আর তোকে জোর করব না। আমি জানতাম আব্বু তুমি আমাকে বুঝবে। আকাশ অফিসে বসে আছে, এমন সময় একজন লোক এসে তার কেবিনে ঢুকলো। আকাশ লোকটাকে দেখে বলে উঠল। আপনি? জি, তৃষা ম্যাডাম আমাকে এখানে পাঠিয়েছেন। আকাশ ভ্রুকুচকে বলে উঠল। তৃষা আপনাকে এখানে পাঠিয়েছে? হুম। আকাশ মুখের চোয়াল শক্ত করে বলে উঠল। কেন আপনাকে এখানে সে পাঠিয়েছে? আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আর যতটুকু সম্পর্ক আছে তা কিছুদিনের মধ্যেই শেষ করে দিব। আগে তার জন্য এখানে আসা, যাতে আপনাকে বেশি ঝামেলা করতে না হয়। মানে? এই নিন ম্যাডাম, আপনার জন্য একটা পার্সেল পাঠিয়েছেন। আকাশ একবার পার্সেলের দিকে তাকিয়ে আর একবার লোকটার দিকে তাকিয়ে পার্সেলটা খুলল। পার্সেলের ভিতর কয়েকটা ছবি, একটা পেন ড্রাইভ আর একটা সাদা কাগজ দেখতে পেল। ছবি কটা হাতে নিয়ে দেখতে আকাশের চোখ কপাল উঠে গেল। ছবিতে রিনাকে একটা ছেলের বাহুর মাঝে দেখা যাচ্ছে, আর একটা ছবিতে তৃষার সাথে যে ছেলেটাকে আকাশ ছবিতে দেখেছিল সে একই ছেলের সাথে রিনাকে একটা রেস্টুরেন্টে বসে গল্প করতে দেখা যাচ্ছে। এসব দেখে আকাশের মাথা ভো ভো করছে। এবার সে তাড়াতাড়ি পেন ড্রাইভটা বের করে ল্যাপটপের সাথে কানেক্ট করলো। ফাইল ওপেন করতে আকাশ আরেক দফা অবাক হলো। সেখানে রিনার সাথে রাসেলের অন্তরঙ্গ মুহূর্তের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আর ফারুকের সাথে কথা বলার একটা ভিডিও ক্লিপ ছিল। সব দেখার পর আকাশ মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। এ কি করলো সে? কিছুক্ষণ পর মনে হলো ওখানে একটা সাদা খামও ছিল, তাই তাড়াতাড়ি করে সেটা খুলতে দেখলো সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লেখা তৃষার আবেগপূর্ণ একখানি চিঠি। প্রিয়, আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছিলাম না, তাই অবশেষে অনেক চিন্তা করে ঠিক করলাম প্রিয় বলে সম্বোধন করাটাই আমার পক্ষে উপযুক্ত হবে। ক্ষমা করবেন আপনার জীবনে কালো অন্ধকারের মতন এসে আপনার কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দেওয়ার জন্য। নিজের বাবাকে আরো একটু পৃথিবীর আলো দেখানোর লোভ সামলাতে না পেরে একদিন এক অসহায় মেয়ে আপনার পায়ে পড়ে ভিক্ষা চেয়েছিল কিছু টাকার জন্য। আপনি সেদিন তাকে নিরাশ করেননি, তাকে অনেক উপকার করেছিলেন সেদিন। তার বাবার অপারেশনের সমস্ত খরচ দেওয়ার বিনিময়ে তাকে কিছুদিনের জন্য কিনে নিয়েছিলেন। সেদিনে সেই অসহায় মেয়েটা আমি ছিলাম, তাই নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। ভাগ্যে সেই মেয়েটা আমি ছিলাম, নইলে আপনার মায়ের মতন মা পেতাম কিভাবে? মাত্র অল্প কদিনেই আমাকে নিজের স্নেহ ভালোবাসা দিয়ে এটাই বুঝিয়েছিলেন যে তিনি চলে যাওয়ার পর আপনাকে আর ওই সংসারটাকে আমাকেই সামলাতে হবে। সংসার করার লোভ এতটা আমার মনের মধ্যে বাসা বেঁধে নিয়েছিল যে নিজের জীবনের চরম ভুল কাজটা একদিন করেই ফেললাম। আপনাকে ভালোবেসে ফেললাম আকাশ। তাই এটাও ভুলে গেলাম যে আমাদের মতন মেয়েদের জীবনে ভালোবাসা বলে কোনো অধ্যায় নেই। আর যেখানে আমাদের সম্পর্কটাই ছিল একটা ভিথহীন সম্পর্ক, রিনাপুর সম্পর্কে আমি কিছুই বলবো না। যা প্রমাণ পেয়েছেন আশা করি তাতে আপনি বুঝতে পারছেন। রিনাপু আপনাকে নয়, আপনার সম্পত্তিকে ভালোবেসে এসেছিল এতদিন। তার যোগ্য শাস্তি এখন সে পাচ্ছে। আমার বাবাকে চিট করার জন্য আর আপনাকে মিথ্যে প্রেমের জালে ফাঁসানোর জন্য সে আর তার বাবা এখন জেলে। আপনার সাথে আমার সম্পর্ক এইটুকুই পর্যন্তই ছিল। মামুনিকে কথা দিয়েছিলাম রিনাপুর থেকে আপনাকে রক্ষা করব আর সারা জীবন আপনার পাশে থাকব। দ্বিতীয় কথাটা পূরণ করতে না পারলেও প্রথম কথাটা পূরণ করতে পেরেছি, এটা ভেবেই আমি শান্তি পাচ্ছি। আপনাকে কোনোদিনও ডিভোর্স দিতে পারবো না, কারণ আপনি মিশে আছেন আমার অস্তিত্বে। কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি কোনোদিনও আপনার জীবনের পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। ভালো থাকবেন। দোয়া রইল আমার তরফ থেকে আপনি যাতে খুব তাড়াতাড়ি একটা সুন্দরী মেয়ে দেখে
বিয়ে করতে পারেন। যেন আমাকে আপনি খুঁজবেন না, তাও বলে রাখি, আমাকে খোঁজার বৃথা চেষ্টা করবেন না প্লিজ। কারণ আমি এই দেশ ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি। এতে আপনার এক কালো অধ্যায়। আকাশ এখন তৃষার বাবার সামনে দাঁড়িয়ে আছে। তৃষার বাবা চুপচাপ বসে আছে সোফার উপর। আকাশ কোনো রকম ভনিতা না করে বলে উঠল, তৃষা কোথায় বাবা? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমার উত্তর এটা নয় বাবা, তৃষা কোথায় প্লিজ বলুন। একজন দুশ্চরিত্রা মেয়ের খোঁজ তোমাকে করতে হবে না বাবা, প্লিজ এমন বলবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও, প্রমাণ দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছো। নাজমুল শেখের এমন কথায় আকাশ চুপ হয়ে গেল। মাথা নিচু করে বলে উঠল, আমার অনেক বড় ভুল হয়েছে তৃষাকে অবিশ্বাস করে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তৃষা কোথায় প্লিজ আমাকে বলুন, আমি ওকে আর হারাতে চাই না। নাজমুল শেখ দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন। এই ব্যাপারে তৃষা কাউকে বলতে বারণ করেছে। আকাশ তৃষার বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর তৃষার বাবার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, প্লিজ বাবা বলুন, আমার তৃষা কোথায়? আমি যদি দেরি করে ফেলি তবে ওকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। আমাকে একবার বলুন ও কোথায়। ওকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি এ কয়দিনে। আসলে রিনা আমার প্রমাণে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে সত্যি মিথ্যা যাচাই করতেই ভুলে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি কখনো ভাবতে পারিনি যে রিনা আর তার বাবা এতটা নিচু মন মানসিকতার মানুষ হবে। বাবা আমাকে একবার বলুন তৃষা কোথায়? নাজমুল শেখ এক প্রশান্তির হাসি দিয়ে বলে উঠলেন, তৃষা এয়ারপোর্টে গিয়েছে আর 1 ঘন্টার মধ্যেই ওর ফ্লাইট কানাডা যাওয়ার। বাবা তুমি যদি ওকে নিজের করে রাখতে চাও সারা জীবনের জন্য, তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো। আকাশ ছলছল চোখে মুচকি হেসে নাজমুল শেখের দিকে বলে উঠল, আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আর আমি আপনার মেয়েকে নিয়েই ফিরবো। এই বলে আকাশ বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের ভিতর একদম কর্নার একটা সিটে তৃষা বসে আছে। চোখ থেকে তার অনবরত পানি পড়ছে। বারবার হাত দিয়ে পানিগুলো মোছার ব্যর্থ চেষ্টা করছে সে, কিন্তু অবাধ্য অশ্রুবিন্দুগুলো পড়তেই থাকছে বাধাহীনভাবে। আর 1 ঘন্টা, তারপরে তাকে এই দেশ ছেড়ে, তার পরিবার ছেড়ে আর আকাশকে ছেড়ে চলে যেতে হবে সারা জীবনের মতন। ভাবতে এই কান্নাগুলো আবার দলা পাকিয়ে আসছে, কিন্তু সেটা গলা পর্যন্তই সীমাবদ্ধ থাকছে। সেগুলো এখন আর বাইরে বেরিয়ে আসছে না। আকাশ খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে, কারণ তার গন্তব্যে এখন তাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, নইলে সে তার সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ফেলবে চিরতরের জন্য। এয়ারপোর্টের সামনে গাড়ি থামিয়ে সে খুব দ্রুত গতিতে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল। এয়ারপোর্টের ভিতর তৃষাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও তৃষাকে খুঁজে পেল না। আকাশের মাঝে এখন একটাই ভয় কাজ করছে, তৃষাকে সে হারিয়ে ফেললো না তো। তাড়াতাড়ি করে সে চেকিং সেন্টারে গিয়ে সেখানে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, কানাডা যাওয়ার ফ্লাইট কি টেক অফ করে নিয়েছে? না স্যার, আর আধা ঘন্টার মধ্যে ফ্লাইট টেক অফ করবে। থ্যাংক ইউ সো মাচ। এই বলে আকাশ হন্তদন্ত হয়ে আবার তৃষাকে খুঁজতে লাগলো। হঠাৎ তার নীল রঙের কুর্তি পরা একজন মেয়ের উপর নজর আটকে গেল। হ্যাঁ, এটাই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আকাশ পাগলের মতো এতক্ষণ খুঁজছিল। আকাশ উপরের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর মনে মনে আল্লাহকে অনেকবার ধন্যবাদ জানালো তার প্রিয় মানুষটিকে খুঁজে দেওয়ার জন্য। আকাশ আস্তে আস্তে গিয়ে তৃষার পাশে বসতে লাগলো। একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিতে যাচ্ছিলে আমাকে? হঠাৎ চেনা মানুষের কণ্ঠ এমন একটা পরিবেশে পেয়ে তৃষা অবাক হয়ে গেল। অবাকের মাত্রাকে আরো এক কাঠি উপরে ঠেলে দিয়ে আকাশ আবার বলে উঠল, আমাকে কি একটিবারের জন্য ক্ষমা করা যায় না তৃষা? এবার তৃষা পাশে তাকাতে হতভম্ব হয়ে গেল। আকাশ? হ্যাঁ, সত্যি এটা আকাশ। কিন্তু সে এখানে কি করে এলো? তৃষা যে এখানে তা আকাশের জানার কথা নয়, কারণ একমাত্র তার বাবা ছাড়া আর কেউ জানে না এই বিষয়ে। তাহলে তার সাথে এই বিশ্বাসঘাতকতা কি তার বাবাই করলো? তৃষার মনে তৈরি হওয়া প্রশ্নগুলো হয়তো কোনো উপায়ে আকাশ বুঝতে পেরে গিয়েছিল, তাই তো সে পরক্ষণে বলে উঠল, হ্যাঁ, তুমি এখানে আছো আমি সেটা বাবার কাছ থেকেই জানতে পেরেছি, আর এটাও জানতে পেরেছি যে তোমার এই ছোট্ট মাথায় কি ভয়ানক কুবুদ্ধি খেলা করছিল আমার থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাওয়ার। আকাশের কথায় তৃষা আকাশের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এটা আমার পার্সোনাল ম্যাটার, আর আপনার লাইফ থেকেই বা আমি কেন চলে যাব? আর তাছাড়াও আমি কি কোনোদিনও ছিলাম আপনার লাইফে? হ্যাঁ, কিছুটা সময় ছিলাম আপনার লাইফে, কিন্তু সেই সময়টুকু আপনার জীবনে একটা কালো অধ্যায় হিসেবে ছিল। আর আজ সেই কালো অধ্যায়ের শেষ দিন, কারণ আপনাকে মুক্তি দিয়ে সারা জীবনের মতন চলে যাচ্ছি। আপনার পছন্দ মতন কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে নেবেন। তৃষার কথা আকাশ বেশ রেগে গিয়ে বলে উঠল, তুমি আগে বাসায় চলো, একটা ভুলের জন্য তুমি আমাকে বেশ বড়সড় শাস্তি দিতে যাচ্ছিলে, আর একটু দেরি হলেই তো তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। চলো এক্ষুনি আমার সাথে। এ বলে আকাশ তৃষার হাত ধরে উঠে দাঁড়াতে তৃষা এক ঝটকায় আকাশের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠল, আমি আপনার সাথে কখনোই যাব না, আর আমি আজ এই ফ্লাইটেই কানাডা যাচ্ছি, আর এটাই আমার শেষ কথা। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তাহলে আমারও শেষ কথা শুনে নাও, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে, আর এটাই আমার শেষ কথা। আচ্ছা তাই নাকি? হ্যাঁ,
তাই দাঁড়াও, তুমি এমনি এমনি শুনবে না। এই বলে আকাশ তৃষাকে কোলে তুলে নিল। আকাশের এমন কাজে তৃষা চেঁচিয়ে বলে উঠল, আকাশ কি করছেন? ছাড়ুন, এটা এয়ারপোর্ট, আপনার বাসা নয়। হ্যাঁ আমিও জানি সুইট হার্ট, এটা এয়ারপোর্ট, আমার বাসা নয়, তাই তো নিজেকে সংযত রেখেছি এখনো। এই বলে আকাশ তৃষার দিকে তাকিয়ে চোখ মারলো আর তৃষাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেল। তৃষা নিজেকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে আকাশের কাছ থেকে, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে সে। আকাশ তৃষাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। তৃষা এবার চিল্লায় বলে উঠল, আকাশ কি করছেন? নামান আমাকে। যদি আমাকে না নামান তাহলে আপনাকে চরম মূল্য দিতে হবে এর জন্য। আকাশ তৃষার দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিয়ে বলে উঠল, মূল্য তো দিতে চাই তৃষা বেবস, কিন্তু সেটা ভালোবেসে। তৃষা আকাশের দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল, ফালতু কথা বলা বন্ধ করুন আর গাড়িটা থামান, তাড়াতাড়ি থামান, নয়তো আমার ফ্লাইট মিস হয়ে যাবে। আমিও দেখি তুমি কি করে কানাডা যাও। এই বলে আকাশ গাড়ি স্টার্ট দিল। তৃষার শত চেষ্টাকে পানিতে ফেলে আকাশ তৃষাকে নিজের বাসায় নিয়ে এলো। তারপর তৃষাকে আবার কোলে নিয়ে ভেতরে চলে গেল। তৃষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এখন আর সেটা করছে না, কারণ সে জানে তার সমস্ত প্রয়াসই বৃথা যাবে। আকাশ তৃষাকে বেডে বসিয়ে উঠতে যাবে এমন সময় আকাশের ফোন বেজে উঠল। আকাশ ফোনটা রিসিভ করে হাসি মুখে বলে উঠল, বাবা আপনার মেয়ে এখন আমার হেফাজতে, কিন্তু ক্ষমা করবেন, তাকে কোনো মতেই এখন অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না, কারণ সে এখন আমার রাজ্যে বন্দিনী হয়ে থাকবে। আর যেদিন সে পুরোপুরিভাবে আমার রাজ্যের রানী হয়ে যাবে, সেদিন আপনার মেয়ে, নাতি আর জামাই আপনার বাসায় উপস্থিত থাকবে। তখন বাবা ওদিক থেকে বলে উঠলো, ওরে বাবা, নাতি নিয়ে হাজির হতে চাইলে তো অনেক দেরি হয়ে যাবে। তখন আমি বললাম, আরে চিন্তা করবেন না বাবা, আশা করি খুশি সংবাদটা খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। তখন বাবা বললেন, বাহ, এ তো খুব ভালো কথা। আচ্ছা রাখছি, আপনার মেয়ের মাথা এখন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করতে হবে আমাকে। ওকে বাই। আচ্ছা রাখছি। আকাশ ফোনটা কেটে তৃষার দিকে তাকাতে একটা ঢোক গিলল, কারণ তৃষা এই মুহূর্তে আকাশের দিকে যেভাবে তাকিয়েছে তাতে মনে হচ্ছে আকাশকে সে এক্ষুনি গিলে ফেলবে। আকাশ মুখে একটা শুকনো হাসির রেখা টেনে তৃষাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তৃষা চিৎকার করে বলে উঠল, ছি, আপনার 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 কি? আপনার মিনিমাম কমন সেন্স নেই। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? ছি 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 ছি। এই এই এত ছি করো না তো, আমার বাসাটা তোমার ছি নামক শব্দতে ডুবে যাবে। কি? জি। উফ, আমি এক্ষুনি আমার বাসায় যাব। হ্যাঁ, তুমি তো তোমার বাসায়ই আছো। উফ, আমার বাবার বাসার কথা বলেছি। ও, কিন্তু সেখানে তো তোমার যাওয়া হচ্ছে না। মানে আমি আমার বাবার বাসায় যাব, এতে আপনার বারণ করার কি আছে? আর আমি বা যাব না কেন? আমি তোমার অনলি ওয়ান স্বামী, সো তোমার উপর আমার অধিকার অন্যদের তুলনায় একটু বেশিই হবে, তাই তোমাকে বারণ আমি করতেই পারি। এটা হলো তোমার প্রথম প্রশ্নের উত্তর। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরের সাথে জড়িত আছে আমার প্রেস্টিজ। মানে হলো আমি এইমাত্র বাবাকে, মানে যে কিনা তোমারও বাবা আবার আমারও বাবা, তাকে তোমার সামনে দাঁড়িয়ে এই কথা দিলাম যে আমি তার মেয়ে আর নাতির সাথেই তার বাসায় হাজির হব, তার আগে নয়। কিন্তু তুমি যদি এখন তোমার বাসায় যাও তাহলে আমার প্রেস্টিজ একেবারে ফালুদা হয়ে যাবে, তাও আবার নিজের শ্বশুরের কাছে। তুমিই বলো তোমাকে আমি কিভাবে ওই বাসায় যেতে দিই? আর তাছাড়া আমার এখনো অনেক প্ল্যানিং বাকি আছে। আর আকাশ এতক্ষণ যা যা বলছিল সব তৃষার মাথার উপর দিয়ে যাচ্ছিল। এবার সে আকাশকে থামিয়ে নিজের মাথায় চাপড় মারতে মারতে বলে উঠল, উফ, আমি পাগল হয়ে যাব। নো জান, আমি থাকলে তোমাকে কিছুতেই পাগল হতে দেবো না। এই একদম চুপ, আপনার এই বকবক আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। কেন জান, আমি কি করলাম? তৃষা এবার মাথা নিচু করে 4-5টা নিঃশ্বাস ফেললো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার মতন পৃথিবীর অষ্টম আশ্চর্যের সাথে কথা বলার এনার্জি আপাতত আমার কাছে নেই, সো আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি, আমার প্রচুর মাথা ব্যথা করছে। ও ওকে, যাও, আমি কি তোমাকে অষ্টম পর্যন্ত ছেড়ে আসবো? এই বলে তৃষার দিকে আসতে নিলেই তৃষা ঝটপট আকাশের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বলে উঠল, না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এই বলে তৃষা তাড়াতাড়ি ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। আকাশ তৃষার যাওয়ার দিকে তাকিয়ে হাহা করে হাসতে লাগলো, তারপর হাসি থামিয়ে বলে উঠল, ক্ষমা তো তোমাকে আমায় করতেই হবে ত্রিশু, কারণ তুমি মিশে আছো আমার অস্তিত্বে। তৃষা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার নজর দূরের আকাশের দিকে হলেও মনের নজর তার আকাশের কাছে আছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে তৃষা নিজেরই খুব খারাপ লাগছে। কি দরকার ছিল আকাশে এমন কড়া কথা বলার? উফ, এসব কথা ভাবতেই তৃষার নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। আকাশ তো তার কাছে বারবার ক্ষমা চেয়েছিল, সে কি পারতো না আকাশকে ক্ষমা করতে? এটা কি করলো সে? রাগের মাথায় আকাশকে কষ্ট দিয়ে দিল না তো? কিছুক্ষণ আগে তৃষা ওয়াশরুম থেকে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল, ঠিক তখনই আকাশ তৃষাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, হে মিসেস আকাশ খান, আপনি পারেন না আপনার এই একমাত্র স্বামীকে ক্ষমা করতে? আকাশের কথায় তৃষা তার কঠিন চাহনি আয়নার মধ্যে ফেলে
যার মাধ্যমে সে আকাশকে দেখতে পাচ্ছে। আকাশের চোখের উপর চোখ রেখে বলে উঠল, আকাশ, আপনাকে আমি একটা কথা আজ ক্লিয়ার ভাবে বলে রাখছি, আপনি আমার কাছে আসার চেষ্টা কোনোদিনই করবেন না। আকাশ তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে মুখে হাসির একটা চওড়া রেখে টেনে বলে উঠল, কেন করব না? 100 বার করব, 1000 বার করব, যতই হোক বউ তুমি আমার অধিকার আছে তোমার উপর। আকাশের এই শেষের কথাটা তৃষা কোনোভাবে সহ্য হলো না, তাই তো আকাশকে নিজের কাছ থেকে ঝটকা মেরে সরিয়ে জোর গলায় বলে উঠল, কিসের অধিকার? কার উপর আপনার অধিকার আছে মিস্টার আকাশ খান? সম্পর্কে আমি আপনার কেউ লাগি না। আর এমনিতে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিতেন। আপনি শুধু অপেক্ষা করছিলেন মায়ের মরে যাওয়ার। আর তৃষাকে মাঝপথে থামিয়ে আকাশ বলে উঠল, তারপর তৃষার দিকে তাকিয়ে করুণ গলায় বলে উঠল, প্লিজ এভাবে বলো না। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে ডিভোর্স দিতাম, কিন্তু তাই বলে এটাও তো নয় যে আমি আমার মায়ের মরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তৃষা, আমি আমার মাকে খুব ভালোবাসি এখনো। তৃষা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে উঠল, তাই নাকি? তাহলে এটাও নিশ্চয়ই জানতেন যে মা রিনাপুকে সহ্য করতে পারতেন না। শুধু মা নয়, ইনফ্যাক্ট বাবাও সবসময় আপনাকে রিকোয়েস্ট করতেন রিনাপুর সাথে কোনো সম্পর্কে না জড়ানোর জন্য। কিন্তু আপনি কি শুনেছিলেন তাদের কথা? তৃষা, আসলে আমি তখন রিনাকে খুব বেশি ভালোবাসতাম, তাই বাবা মায়ের কথা তেমন গুরুত্ব দিইনি। ও, তা এখন আপনি রিনাপুকে ভালোবাসেন না? না, আমি শুধু তোমাকে ভালোবাসি তৃষা। আই লাভ ইউ সো মাচ। তাই নাকি? আপনি এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেললেন? রিনাপুকে তো এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? তৃষা, আমি উপলব্ধি করতে পারছি আমি রিনাকে কোনো দিনই ভালোবাসিনি। রিনা শুধু আমার জীবনের একটা মোহ ছিল, আর কিছু নয়। কিন্তু আমি এতটুকু বলতে পারবো, ও এই কয়দিনে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তৃষা, আই লাভ ইউ। কিছুদিন পর আপনার অন্য কোনো মেয়েকে ভালো লাগবে না, আর আমার কাছে এসে সেটা বলবেন না যে আমিও আপনার জীবনে একটা মোহের অংশ ছিলাম? তার কি গ্যারান্টি দিতে পারবেন আপনি? তৃষা, এমনটা বলো না প্লিজ। তুমি আমার জীবনের মোহ নয়। আসলে কি জানেন, আপনার মতন একজন মানুষ কাউকে ভালোবাসতেই পারে না। আপনি শুধু নিজের স্বার্থ বোঝেন। শুধুমাত্র আপনার জন্য আপনার বাবা মারা গিয়েছেন, আর শুধুমাত্র আপনার জন্য আজ মাও আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এরপরও কি করে বলেন আপনি কাউকে ভালোবাসেন? আকাশ তৃষার একদম কাছে এসে তৃষাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট রাবিশ তৃষা, তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ। আমি তখন আমার বাবা মায়ের কথা শুনিনি, তাই বলে এটা নয় যে তাদের মৃত্যুর জন্য আমি দায়ী। বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল, আর মা তো ক্যান্সারের জন্য মারা গিয়েছে। তাহলে এখানে দোষ কি আমার? দোষ আছে আকাশ, দোষ আছে। সব থেকে বেশি দোষ আপনার। আপনি এটাই জানতেন যে আপনার বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল ঠিকই, কিন্তু এটা কি জানতেন কেন বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল? আপনার জন্য। বাবা জানতে পেরে গিয়েছিলেন রিনা আপু আর চাচার কথা, তাই তিনি চাননি আপনি রিনা আপুর মতন একজন মেয়ের সাথে নিজের বাকি জীবনটা কাটান। তাই আপনাকে অনেকবার দেশে ফিরিয়ে আনার ট্রাই করেছিলেন, কিন্তু আপনি আসেননি। এই চিন্তা বাবাকে কুরে কুরে খেত প্রতিনিয়ত। আর একদিন এই চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে তিনি মারা যান। আর মা তো আপনার চিন্তায় খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। তাই তো এই ভয়ঙ্কর রোগ কখন যে তার শরীরে বাসা বেঁধেছিল তা জানতেই পারেনি। এসব মা নিজে আমাকে বলেছে। এবার বলুন আকাশ, কে বেশি স্বার্থপর? বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। বাবা যখন অতবার বলেছিলেন, তখন আপনার উচিত ছিল অন্তত একবার বিষয়টাকে খুঁটিয়ে দেখার। জীবনে কাউকে বিশ্বাস এতটাও করবেন না যাতে সে আপনাকে ক্ষতি করার একটা সুযোগ পেয়ে যায়। তৃষার কথা শুনে আকাশ স্তব্ধ হয়ে গেল। তার আজ কোনো কথা বলার ভাষা নেই। নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান বলে মনে হচ্ছিল তার। আকাশ একবার ছলছল চোখে তৃষার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, তৃষা, সত্যি বাবা মা আমার জন্য মারা গিয়েছেন? না না, এ হতে পারে না। এই বলে আকাশ রুম থেকে বের হয়ে গিয়েছিল, আর আসেনি এখানে। কথাগুলো মনে পড়তে তৃষার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আকাশের নম্বরে অনেকবার কল করেছে সে, কিন্তু প্রতিবারে ফোন সুইচ অফ বলছে। তৃষার এবার টেনশন হচ্ছে। সারা রাত আকাশের টেনশনে তৃষা একটুও চোখের পাতা এক করতে পারেনি। সকালবেলা তৃষা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখলো আকাশ চলে এসেছে। আকাশের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত অনেক কান্নাকাটি করেছে সে। তৃষা কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আকাশ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তৃষা তাড়াতাড়ি করে নিচে নেমে গেল আকাশের জন্য ব্রেকফাস্ট বানাতে। আকাশ কাল রাতে কিছুই খায়নি। তৃষা চটপট করে রুটি আর ভাজি বানিয়ে ফেললো। আকাশের জন্য কফি নিয়ে উপরে উঠতে যাবে এমন সময় দেখলো আকাশ অফিস ড্রেস পরে নিচে নামছে। আকাশকে ফর্মাল গেটআপে দেখে তৃষা জিজ্ঞেস করলো, আপনি অফিসে যাবেন? ও আচ্ছা, ব্রেকফাস্ট বানিয়েছি, খেয়ে নেবেন, চলুন। আমার খিদে নেই, আমি খেয়ে এসেছি। মিথ্যা বলবেন না, আমি জানি আপনি কিছু খাননি। প্লিজ খাবেন, চলুন। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে আকাশ তৃষাকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল। তৃষার এবার কান্না পাচ্ছে। কেন যে সে আকাশকে বলতে গেল কথাগুলো? যদি আকাশের কিছু হয়ে যায় তাহলে সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। ছাদের একপাশে দাঁড়িয়ে আকাশ সজ্জিত তারাগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আকাশ। নিজেকে এই মুহূর্তে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু সে নিরুপায়। আত্মহত্যা করা যে মহাপাপ।
যদি এটা পাপ কার্য না হতো তাহলে সে নিজেকে এতক্ষণে শেষ করে দিত। এই জীবন রেখে কি লাভ তার, যে জীবনে সে তার মা বাবার হত্যাকারী হিসেবে আখ্যায়িত হয়েছে? সে জীবন না রাখাই ভালো। বেশ অনেকক্ষণ ধরে আকাশ আসছে না দেখে তৃষা গুটি গুটি পায়ে ছাদে এসে দেখলো আকাশ উপরের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। আস্তে করে আকাশের পাশে এসে দাঁড়িয়ে আলতো করে আকাশের কাঁধে নিজের হাত রাখলো। এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিল আকাশ। হঠাৎ কাঁধে কারোর কোমল স্পর্শ পেয়ে ঘুরে তাকালো। তৃষাকে এক পলক দেখে আবার পুনরায় নিজের নজর ঘুরিয়ে ফেললো। তৃষা আকাশের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে উঠল, সরি আকাশ, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আসলে তখন আমার মাথা গরম ছিল, তাই আপনাকে ওইসব উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আকাশ একটা মলিন হাসি দিয়ে বলে উঠল, জানো তো তৃষা, রাগের বশে মানুষ নিজের মনের কথাই বলে, আর সেটা বেশিরভাগ সময় সত্যি কথা হয়। আর তুমি ক্ষমা কেন চাইছো? তোমার জন্যই তো আমি জানতে পারলাম যে আমি নিজের অজান্তেই দুটো মানুষের প্রাণ কেড়ে নিয়েছি। তৃষা এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল, প্লিজ আকাশ, এমন করে বলবেন না। আই এম সো সরি। আকাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, তৃষা, তুমি আমার কাছে প্লিজ ক্ষমা চেও না। তোমার জন্যই আমি আমার জীবনের সত্যগুলো উপলব্ধি করতে পেরেছি। আর সত্যিই তো, কিছুদিন পর অন্য কোনো মেয়েকে মনে ধরলে তোমাকে আমি আমার জীবনের মোহ হিসেবে চিহ্নিত করব না, তার কি কোনো গ্যারান্টি আছে? দিতে পারবো তোমাকে আমি? আর এমনিতেও এমন নিকৃষ্ট মানুষের সাথে তোমার না থাকাই ভালো। সামনে তোমার ব্রাইট ফিউচার পড়ে রয়েছে। নিজেকে এস্টাবলিশ করার জন্য তুমি আবার স্টাডি শুরু করো। নিজের জীবনকে বেঁধে রেখো না চার দেয়ালের মধ্যে। আর সত্যি কথা বলতে, আমি একটা ডিসিশন নিয়েছি, আশা করি তোমারও একই মত হবে। আসলে তৃষা, আমি সত্যিই বুঝতে পারছি না আমি তোমাকে ভালোবাসি কিনা। দেখো, এতদিন আমি রিনাকে ভালোবাসতাম, পরে উপলব্ধি করতে পারলাম রিনা আমার জীবনে একটা মোহ মাত্র। আর আমি চাই না আমার ভালোবাসা ভেবে কোনো মোহে জড়াতে। এমনিতেও আমার মতো মানুষদের জীবনে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে তা কেবল স্বার্থ। অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকালে তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসবো। এই বলে আকাশ হনহন করে নিচে নেমে গেল। এতক্ষণ সে সামনের দিকে তাকিয়ে তৃষাকে কথাগুলো বলছিল। তৃষার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তার নেই, কিন্তু যদি সে একবার তৃষার দিকে তাকাতো তাহলে বুঝতে পারতো তার নেওয়া ডিসিশন তৃষা কতটা ভেঙে পড়েছিল। আকাশের কথাগুলো শুনে তৃষা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। অবাধ্য অশ্রুগুলো বারবার চোখের থেকে বেরিয়ে আসছে। কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না সে। আস্তে আস্তে করে রেলিং ধরে নিচে নেমে এলো সে। রুমে ঢুকে দেখলো আকাশ নেই। তৃষা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিচে বসে পড়ল। ভবিষ্যতে কি হতে চলেছে তৃষার পরিণতি। বেশ অনেক রাত করে তৃষা ঘুমিয়েছে। কাল রাতে আকাশ আসেনি এই ঘরে। পরের দিন সকালে আকাশ হন্তদন্ত হয়ে রুমে এসে তৃষার সামনে দাঁড়িয়ে বলে উঠল, তাড়াতাড়ি রেডি হও, তোমাকে ছেড়ে অফিসে যেতে হবে। তৃষা করুণ চোখে আকাশের দিকে একবার তাকালো। উস্কো খুস্কো চুল, পাংশু চেহারা আকাশকে একেবারে বিধ্বস্ত লাগছে। তৃষার চাহনি উপেক্ষা করে আকাশ বলে উঠল, কুইক তৃষা, কুইক, আই এম সো লেট। তৃষা আর কিছু না বলে ফ্রেশ হয়ে নিল। আকাশ অফিস ড্রেস পরে তৃষাকে জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট করবে না? তৃষা অভিমানী কণ্ঠে বলে উঠল, না, তার কোনো দরকার নেই। এমনিতে আপনি আমার অনেক উপকার করেছেন। আকাশ তৃষার দিকে একবার তাকিয়ে বলে উঠল, আমি নিচে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। আকাশ চলে যাওয়ার পর তৃষা একবার রুমটাকে ভালো করে দেখে নিল। হয়তো তার আর কোনোদিনও এই রুমটাকে দেখা হবে না। আকাশ নিচে গাড়ির সামনে দাঁড়িয়ে তৃষার জন্য অপেক্ষা করছিল। তৃষাকে নিচে নামতে দেখে গাড়িতে উঠে পড়ল সে। তৃষাও এসে আকাশের পাশে এসে বসে পড়ল। আকাশ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর তৃষাদের বাসার সামনে এসে গাড়ি থামলো। তারপর তৃষাকে বলল, যাও, তোমার বাসা এসে গেছে। তৃষা আকাশকে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে নিজের বাসার ভেতর চলে গেল। আকাশ ছলছল চোখে তৃষার যাওয়ার দিকে তাকিয়ে নিজের গাড়ি স্টার্ট দিল। তৃষাকে এই মুহূর্তে নিজের বাসায় দেখে নাজমুল সাহেব প্রচন্ড পরিমাণে অবাক হলেন। জামাইয়ের সাথে কিছুদিন আগে কথা হয়েছিল তার। তখন সে তাকে জানিয়েছিল খুশির খবর নিয়েই তার এই বাসায় আসবে। তাহলে কি সে নানা হতে চলেছে? নাজমুল শেখ বেশ হাসি খুশি মুখ করে তৃষাকে কিছু বলবে তার আগে তৃষা তার বাবাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। মেয়েকে এমন কাঁদতে দেখে নাজমুল শেখ প্রচন্ড পরিমাণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি রে, কি হলো? আরে বলবি তো কি হলো, এভাবে কাঁদছিস কেন? ধুর, এ তো দেখছি মহা মুশকিল। জামাই বাবাজি আমার খুশির সংবাদ দিতে গিয়ে দেখছি দুঃখের সংবাদ দিয়ে ফেলছে। নাজমুল সাহেবের শত প্রশ্ন এড়িয়ে তৃষা উপরে চলে গেল নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে তার চেপে রাখা কষ্টগুলো অশ্রু বর্ষণের আকারে বাইরে নির্গত হচ্ছে। নাজমুল সাহেব এবং তার স্ত্রী শত চেষ্টা করেও সেই দিন তৃষা রুমের দরজা খুলতে পারেননি। এদিকে আকাশকেও ফোনে পাচ্ছেন না তারা। প্রায় 1 মাস হয়ে গেল তৃষা নিজের বাবার বাসায় আছে। একবারও আকাশ তার খোঁজ নেয়নি। তৃষাও মনে এক চাপা অভিমান জেঁকে বসেছে। সেও ঠিক করে নিয়েছে আর কোনোদিনও সে আকাশের সাথে যোগাযোগ রাখবে না। না হয় সে রাগের মাথায় আকাশকে 2-4 কথা শুনিয়ে দিয়েছে, তাই বলে সরাসরি তাকে তার বাবার বাসায় দিয়ে আসবে। আবার এতদিন হয়ে গেল একবারও ফোন করেনি। কি ভেবেছে নিজেকে?
করব না তো ফোন, আমি নিজেও করব না। এই কয়দিন তৃষা কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। সব সময় চুপচাপ ঘরে বসে থাকতো, আর রাতে বেশিরভাগটাই ব্যালকনিতে বসে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতো অনেকক্ষণ। তৃষার চেহারায় বেশ পরিবর্তন এসেছে কয়দিনে। আগের থেকে অনেক রোগা হয়ে গিয়েছে, চোখের নিচে কালি। এই বাসার কেউ তার মুখে এক টুকরো হাসি দেখেনি এই 1 মাসে। তৃষাকে তার বাবা অনেকবার জিজ্ঞেস করেছে যে আকাশের সাথে তার কি হয়েছে, কিন্তু প্রতিবারে তৃষা নিশ্চুপ থেকেছে। প্রতিদিনের মতন আজও তৃষা বেলকনিতে বসেছিল। হঠাৎ করে সে অনুভব করলো তাকে কেউ পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। পেছনে উপস্থিত ব্যক্তিটিকে দেখার জন্য নিজের মাথা ঘুরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুরাতে পারছে না সে ঘাড়। তৃষা বারবার পেছনে থাকা ব্যক্তিটিকে দেখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। পেছনের ব্যক্তিটি খুব শক্ত করে তৃষাকে নিজের সাথে চেপে রেখেছে। হঠাৎ উষ্ণ অশ্রুবিন্দু স্পর্শ নিজের কাঁধে উপলব্ধি করলো সে। এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তার হাত জোড়া নিজের কোমর থেকে সরিয়ে সামনের দিকে তাকাতেই তৃষা অবাক হয়ে গেল, কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, আকাশ নিজে। এই মুহূর্তে আকাশকে নিজের রুমে কখনোই আশা করেনি তৃষা। তাই বেশ কৌতূহলী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? তৃষার কথায় আকাশের কোনো ভাবান্তর হলো না। উল্টে তৃষাকে নিজের কাছে এনে আবার জড়িয়ে ধরলো তাকে। আকাশের এমন কাজে তৃষার প্রচন্ড রাগ হলো। একে তো এতদিন কোনো খোঁজ খবর নেয়নি, তার আবার আজ হঠাৎ করে এসে এমন আদিক্ষেতা করা তৃষার মোটেও পছন্দ নয়। তাই বেশ রেগে বলল, কি হচ্ছেটা কি? আপনি এখানে কি করছেন? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? তৃষার কথায় আকাশ কিছুক্ষণ চুপ থেকে মৃদু কণ্ঠে বলে উঠল। তৃষা, তুমি আমার মোহ নও। আকাশের কথা শুনে তৃষা চুপ হয়ে গেল। আকাশ আবার বলতে লাগলো, রিনা আমার মোহ ছিল, তাই তো ওকে ছেড়ে থাকতে আমার কষ্ট হতো না। ও একদিন ফোন না করলে আমার দম বন্ধ হয়ে যেত না। কিন্তু তুমি আমার মোহ হতেই পারো না। তোমাকে ছাড়া এই 1 মাস আমার জন্য মৃত্যু যন্ত্রণা সমান ছিল। বিশ্বাস করো, দম বন্ধ হয়ে আসতো শুধুমাত্র একটিবার তোমার আওয়াজ শোনার জন্য। বারবার মনে হচ্ছিল তোমার কাছে ছুটে যাই, কিন্তু আমার করা অন্যায়গুলোর কথা মনে হতেই আমি নিজেকে সামলে নিয়েছি ততবার। আমি সত্যি বলছি তৃষা, আই লাভ ইউ সো মাচ, আই কান্ট লিভ উইদাউট ইউ। আকাশের কথা শুনে তৃষার চোখে অজান্তেই পানিতে টলমল করছে। আকাশ যখন কথাগুলো বলছিল তখন তার গলা ধরে আসছিল। তৃষা কিছুটা অভিমানী সুরে বলে উঠল, হো, আমাকে এত ভালোবাসেন যে এই 1 মাসে একবারের জন্য আমার খোঁজ নিলেন না, তাই না? কে বললো তোমার খোঁজ নিইনি? প্রতিদিন তোমার খোঁজ নিয়েছি। তোমার খোঁজ না নিলে কার খোঁজ নেব? এ জীবনে তুমি ছাড়া কে আছে আমার? মিথ্যে বলছেন। কই, আপনি তো আমাকে একবারও ফোন করেননি। আকাশ মুচকি হেসে বলে উঠল, তোমাকে ফোন না করলে তোমার খোঁজ নেওয়া যাবে না বুঝি? বাবাকে প্রতিদিন ফোন করতাম আর তার কাছে তোমার খোঁজ নিতাম। আর যখন তোমাকে দেখতে খুব ইচ্ছা করতো তখন চুপি চুপি তোমার রুমে এসে তোমাকে দেখে যেতাম। অবশ্যই এর সম্পূর্ণ ক্রেডিট আমার শ্বশুর মশাই। উনি না থাকলে এত কিছু কোনোদিন সম্ভব হতো না। ও, তার মানে বাবা সবকিছু জানতো? তুমি ছাড়া সবাই জানতো। আপনি তাহলে এত দেরি করে এলেন কেন? আসলে নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছিলাম। বাবা মায়ের কথা জানার পর নিজেকে খুব নিকৃষ্ট সন্তান মনে হচ্ছিল। তুমি ভেবেছিলে তোমার উপর রাগ করে আমি তোমাকে এখানে রেখে দিয়েছি, কিন্তু এটা সত্যি নয়। আসলে আমি নিজেকে কিছুটা স্পেস দিয়ে দেখলাম যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি কিনা। কারণ সেদিনের বলা তোমার কথাগুলো সব সত্যি ছিল। আর তুমি যদি সত্যি আমার মোহ হতে, তাহলে তোমার জীবন নষ্ট করার আমার কোনো অধিকার ছিল না। আর এখন তোমাকে আপন করে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি যাব না আপনার সাথে। তৃষার কথা শুনে আকাশ কিছুটা রেগে তৃষাকে সামনের দিকে ঘুরিয়ে বলে উঠল, চুপ, একদম চুপ। যাবে না মানে? তুমি জানো এই 1 মাস শান্তিতে নিজের চোখের পাতা এক করতে পারিনি, আর তুমি বলছো যাবে না? তুমি যাবে না, তোমার ঘাট যাবে। এই বলে তৃষাকে কোলে তুলে নিল। তৃষা চেঁচামেচি করে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু আকাশের শক্তির পাশে পেরে উঠল না সে। আকাশ তৃষাকে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিল। কি ভেবেছিলে চিৎকার করলে তুমি বেঁচে যাবে? আকাশ খান এতটা কাঁচা কাজ করবে না। আমি আগে থেকে বাবাকে বলে রেখেছিলাম যে আমি তার মেয়েকে নিতে আসবো। আমার শ্বশুর মশাই অনেক স্মার্ট। তিনি মনে হয় আগে থেকেই জানতে পেরেছিলেন যে তার মেয়ে নিজের পায়ে যাবে না, আমার সাথে তার জামাইকেই নিয়ে যেতে হবে। তাই মনে হয় তিনি বাইরে বের হননি। তৃষা আকাশের দিকে কটমট চোখে তাকিয়ে রইল, আর আকাশ মুচকি হেসে গাড়ি চালাতে মনোযোগী হলো। বাসার সামনে এসে আকাশ তৃষাকে গাড়ি থেকে নামিয়ে তৃষার চোখ সাদা কাপড় দিয়ে বেঁধে দিল। আরে কি করছেন? আকাশ তৃষার ঠোঁটে আঙুল দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে উঠল। আমার উপর বিশ্বাস আছে? তৃষা কিছু না বলে মাথা নাড়ল, যার অর্থ হলো হ্যাঁ, সে বিশ্বাস করে আকাশকে। আকাশ তৃষাকে নিয়ে রুমে এলো, তারপর তার চোখের বাঁধন খুলে দিল। তৃষা চোখ খুলে তাকাতেই অবাক হয়ে গেল। পুরো রুমে ব্লু, হোয়াইট রোজ আর ক্যান্ডেল দিয়ে সাজানো। হোয়াইট বেডশিটের উপর ব্লু রোজ দিয়ে সাজানো রয়েছে। তৃষার ফেভারিট কালার এটা।
পুরো রুমটা খুব সুন্দর লাগছে দেখতে। আকাশ তৃষাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, ভালো লেগেছে? খুব সুন্দর লাগছে। আকাশ তৃষাকে সামনে ঘুরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে তৃষার সামনে এক গুচ্ছ গোলাপ ফুল ধরে বলে উঠল, তৃষা, আমি জানি তোমার সাথে আমি খুব বাজে ব্যবহার করেছি, তোমাকে অনেক কষ্টও দিয়েছি। এসবের জন্য ক্ষমা চাইবো না কোনোদিন, কারণ তোমার সাথে যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও তোমাকে বলবো, এই সব কিছু ভুলে আমরা কি আবার নতুন করে নিজেদের জীবন শুরু করতে পারি না? তোমার অনুমতি নিয়ে আমি তোমার সাথে একটা নতুন অধ্যায় শুরু করতে চাই। সমস্ত অতীত ভুলে তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। আই লাভ ইউ তৃষা, তুমি মিশে আছো আমার অস্তিত্বে। তোমাকে ছাড়া আমার জীবন অস্তিত্বহীন। প্লিজ এবারে আমাকে ফিরিয়ে দিও না। ডু ইউ লাভ মি? আকাশের কথা শুনে তৃষা কেঁদে ফেললো। কাঁপা কাঁপা হাতে আকাশের হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে বলে উঠল, হ্যাঁ আকাশ, আই লাভ ইউ টু। তৃষার কথায় আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেললো। উঠে দাঁড়িয়ে তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে সেও কেঁদে ফেললো। কিন্তু আজকের কান্না সুখের কান্না, কোনো কষ্টের কান্না নয়। কিছুক্ষণ পর তৃষার কাছ থেকে সরে এসে তার দুই গালে নিজের দু হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, তৃষা, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমাকে? কি? একটা ছোট্ট তৃষা চাই, দেবে আমাকে? প্লিজ বলো না, দেবে আমায়? তৃষার লজ্জায় আকাশের বুকে মুখ লুকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আকাশ তৃষাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আজ তাদের ভালোবাসার রাত। আজ দুটো দেহের সাথে দুটো মনের মিলন হবে। তাদের মাঝে সমস্ত দূরত্ব আজকের রাতে শেষ হয়ে যাবে। 4 বছর পর। কি হয়েছে আরু, কাঁদছো কেন? আপু, আম্মু না আমাকে মেলেছে। কি, তোমার আম্মুর এত বড় সাহস? দাঁড়াও, এক্ষুনি বকা দিচ্ছি। তৃষা, তৃষা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? তুমি কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলেছো? মানে? ও, আমার নামে আব্বুর কাছে নালিশ করা হচ্ছে? দাঁড়া, তোকে তো আমি। আপু! তৃষা, ও, নিজের মেয়ে খাবে না তার বেলা কোনো দোষ নেই, আর আমি বকলেই তখন দোষ হয়ে যায়। আমি আর থাকবো না এই বাসায়। তালে তোলে দাও নানুল বাতায়। হ্যাঁ ঠিক বলেছে আমার মেয়ে। আচ্ছা আরু, তুমি একটু বাইরে যাও তো, আমি তোমার আম্মুকে একটু বকে দিব। ওকে আপু। আরশি চলে যেতেই আকাশ তৃষাকে জড়িয়ে ধরলো। আর আদিক্ষেতা দেখাতে হবে না, আমাকে কেউ ভালোবাসে না। তাই নাকি? তাহলে আসো, তোমাকে ভালোবাসি। না না, সারাক্ষণ শুধু অসভ্যতামি। ওই দেখো, ভালো না বাসলে বলবে কেউ তোমাকে ভালোবাসে না, আবার ভালোবাসলে বলবে আমি সারাদিন অসভ্যতামি করি। কি জ্বালাতন। অনেক হয়েছে, এবার ছাড়ো। ম্যাডাম, এখন তো আপনাকে ছাড়া যাবে না। মানে কি? আরু বাইরে আছে। সেই জন্যই তো আরুকে তার নানু বাড়ি দিয়ে আসবো, যাতে সে তার ভাইয়ের আশায় কোনো বাধা না দেয়। মানে কিছু না, এখন আমাকে একটা পাপ্পি দাও। অসভ্য লোক। উফ, হাজবেন্ডরা অসভ্য না হলে হবে না সোনা। আরু তুই? আকাশ পেছনে তাকাতেই তৃষা ধাক্কা মেরে ছুটে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, বেশ হয়েছে, এবার নিজের আঙুল চোষো। এই বলে ভেঙচি দিয়ে চলে গেল। আর আকাশ তৃষার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, যাবে কত দূর? তুমি তো আমার অস্তিত্বের সাথে মিশে গেছো অনেকদিন আগে।